সেদিন একজন 15 বছরের মেয়ে যে সুইসাইড করলেন, তার বাবাকে ফলস রেপ বা ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলা দেওয়া হয়েছিল। কিন্তু মা আর বউয়ের মধ্যে যে বিবাদটা না, এটা কেউ না, হয়তো সেই পুরুষ মানুষকে কোনোদিনও কেস হলো না, আদালতেও কিছু গেল না, বাড়িতে সবই স্বাভাবিক আছে, কিন্তু মা আর বউয়ের এই যে দ্বন্দ্বটা, এটা তো বাইরে থেকে বোঝা যায় না, সেই পুরুষটি ফিল করেন। যেটা আমি মেয়েদের মধ্যে দেখি, হয়তো হাজব্যান্ডের সঙ্গে রিলেশনটা সেরকম ভাবে নয়, যে ছেলেটি এলো ছেলেটিকে তখন অস্ত্র হিসেবে ব্যবহার করা। মেন্স রাইট অর্গানাইজেশন আর মেন্স রাইট অ্যাক্টিভিস্ট মানে কিন্তু কোনো সংসার ভেঙে দেওয়া নয়। একটা মেয়ের এরকম নয়, সে যদি চাকরি বাকরি করছে, নিজের মতো আছে, লাইফ এনজয় করছে, একটা বিয়ে হলেই তার ভীষণ সাপোর্ট হলো, আমি না এটা বিশ্বাস করি না একদম। ছেলেরা কিন্তু একা থাকতে ভয় পান একটু, ভাবেন বিয়ে করে, বিয়ের সম্বন্ধে এখনো কিছুটা ইউটোপিয়ান ধারণায় বিশ্বাস করেন যে বিয়ে করলে তারপরে ভালো হবে সবকিছু, আমরা একসঙ্গে থাকবো, শেষ বয়সে আমাদের কে দেখবে, একজন কেউ সঙ্গে থাকবে। পুরুষ মানুষকে কিন্তু, পুরুষ মানুষ না খুব বেশি সেক্সের দ্বারা কন্ট্রোলড। পৌরুষ মানে কিন্তু এটা কবির সিং আর অ্যানিমেল নয়, পৌরুষের মধ্যে মাতৃত্ব থাকতে পারে, কেয়ারিংনেস থাকতে পারে, বহু পুরুষ আছে। অন্তত ফিনান্সিয়ালি একটুখানি এম্পাওয়ার্ড হন, তারপরে বিয়ে করুন, তার আগে বিয়েটা করবেন না প্লিজ। বহু ছেলে বড় হয়ে উঠছে, অনেকে ভাবছে আমার পেনিসটা ছোট, আমার এটা নিয়ে ছেলেদের মধ্যে কিন্তু সাংঘাতিক একটা কথা চলছে, কম্পিটিশন ভাব, এবং এটা কিন্তু কোনো ছোট বড়র কিছু নেই। বহু মেয়েরও তো এরকম প্রবলেম আছে যে কারোর ব্রেস্টের মাপ ছোট, কারোর ব্রেস্টের মাপ বড়, তো এটা কি অসুস্থতা নাকি? পেরেন্টিং, যে বাবা মায়েদের না অনেক বেশি কাউন্সিলিং দরকার আর শিক্ষা দেওয়া দরকার। মুশকিলটা হয়ে যাচ্ছে কি জানো, আমাদের এখানে লোকে সেক্স এডুকেশন মানে কি ভাবছে বলো তো, পুরুষ এবং নারী বিছানায় কিভাবে কি করে সেইটা। না না না, সেক্স এডুকেশন ইজ ডিফারেন্ট। আর এইটার মধ্যে কোনো ক্রেডিট নেই যে আমি বাবা মা ছেলে মেয়ে স্ত্রী সবার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছি, তাই জন্য আমি ছেঁড়া জামা পরে ঘুরছি, আমি এটাই বিশ্বাস করি না। Welcome to my weekly podcast, Straight Up with Shri. যেখানে every week, me and my team, we try to bring you conversations which inspire change. যেটা আপনাকে force করে একটু pause করতে from your daily life and dead scrolling and think a little bit. Think about the world, think about relationships, think about politics, think about cinema and the people who live and breathe in our society. Think about children, think about the environment. ব্যাঙ্গালোরের বাসিন্দা একজন ইউপিআইট ভদ্রলোক অন ভিডিও একটা মানে অদ্ভুত তার ছবি, মানে তার চেহারাটা আমি দেখলাম, এবং সেই ছবিটার তলায় লেখা আছে দ্য এটিএম মেশিন ইজ নাও পার্মানেন্টলি ক্লোজড অ্যান্ড দ্যাট জেন্টলম্যান মিস্টার অতুল সুভাষ has left a 24-page long suicide note and he's no more. এবং উনি আর একটা কথা যেটা আমার প্রচন্ড একটা মনের ভেতর একটা টালমাটাল করে দিল, উনি বলছেন there is a genocide happening of men in this country. As a proud feminist, কথাটা কিরকম আমার একটা অদ্ভুত লাগলো। আমি অনেকবার এই শোতে বলেছি যে পেট্রিয়ার্কি কিন্তু সমানভাবে স্ত্রী এবং পুরুষকে ট্র্যাপ করেছে। আমাদের দুজনের ওপর এই বোঝা অফ পেট্রিয়ার্কি, এটার স্টিগমা, এটার স্টিরিওটাইপ, এটার মানে অল দ্য সাইড এফেক্টস আমাদের দুজনকে বের করতে হয়। ইটস নট জাস্ট উইমেন। আইভ সেড দিস অ্যান্ড আইভ সেড দিস অ্যাগেন। তৎক্ষণাৎ আমি ফোন করলাম আমাদের শহরের, according to me, the only person who I trust when it comes to men's rights, the face of the men's right movement in India, definitely আমাদের শহরের proud, proud to say that I know Nandini Bhattacharya. Welcome to the show. Thank you. Welcome to the show. Thank you so much. Every day is a day for human rights. Definitely. আমি তোমার কাছে আসার আগে কিছু স্ট্যাটিস্টিক্স আমার আইপ্যাড দেখে পড়বো। আপনারা হয়তো ভাববেন শ্রীময়ী আজকে আইপ্যাডটা বেশি দেখছে, দরকার দেখা। Every 30 minutes, a man is falsely accused of rape in India. Close to 3 lakh men are falsely arrested on grounds of exploiting women. এবং তাদের একটা fair and free trial হয় না। Finally, some of them are let go without a conviction. Every 6 minutes, a person is falsely accused of dowry cases in this country. 55% increase হয়েছে in fake rape cases গত 5 বছরে। আমরা এটা অনেক শুনেছি যে আমাদের দেশে স্টুডেন্ট এবং হাউসওয়াইফদের সুইসাইড রেট ভীষণ হাই, কিন্তু এটা কি আপনারা জানেন যে লাইক চাইল্ড সেক্স অ্যাবিউজ, যেখানে বয়েজ are much more at danger of predators even within the family than the girl child,
ঠিক সেইভাবে কিন্তু দ্য রেটস অফ মেল সুইসাইড কিংবা পুরুষ মানুষ যারা নিজেদের জীবন নিচ্ছেন, and one big factor in that is a misappropriation of section 498, marital rape charge by extortion demands, সব থেকে বেশি rates of suicide কিন্তু পুরুষদের. We will talk about all this and much more, and I hope that by the end of this show I am a better human being and a better feminist. Yes. Yeah, thank you for coming on such short notice. মানে এটা পড়তে I was like I need to talk to Nandini. মানে তুমি এবার বলো যে এই পুরুষ মানুষ, এই ভদ্রলোককে তুমি চিনতে? হ্যাঁ, ওনাকে আমি চিনতাম, কথাবার্তা হয়েছে, কিন্তু এরকম কিছুর আঁচ সত্যি কিন্তু কখনো পাইনি। তোমার যা লেখালেখি সবটাই তো মেয়েদের নিয়ে, তোমার বই, তোমার যে জীবন চর্যা বা তোমাকে যে লোকে জানে, সেই তোমার এই শোতে আমার যে ডাক পাওয়া, তাতে আমার মনে হয় আমার কাজের আরেকটা বৃত্ত সম্পূর্ণ হলো। কারণ ধরো এই যে তোমার শোটা যারা দেখেন তারা তো জানেন যে তুমি ফেমিনিস্ট, এবং এমন না মানে ফেমিনিস্ট যারা আছেন সঠিক অর্থে তোমাকে আমি সেটাই মনে করি, এবং তোমার শোতে এই আশাটা কিন্তু আমার সম্মান বাড়িয়ে দেয়। কারণ আমি মনে করি যে আমার কাজটা, তোমার কথা শুনেই বুঝতে পারছি তুমি আমাদের কাজটাকে রেসপেক্ট করো। কাজেই এমন নয় যে এটা লোককে বুঝতে হবে যে যারা মেয়েদের নিয়ে কাজ করছেন আর যারা পুরুষদের নিয়ে কাজ করছেন কোনো বিবাদ নেই। একে অপরকে সম্মান করতে পারলে, একে অপরের কাজের গুরুত্ব বুঝতে পারলে তবেই কিন্তু পৃথিবীটা ঠিক করে এগোবে। এবং সেখানে আজকে মানবাধিকার, যেটা হিউম্যান রাইটস, আমরা সবাই হিউম্যান, কাজে আমাদের সবার কিছু রাইটস আছে, এবং একে অপরের সঙ্গে মুখোমুখি বসে সে রাইটস নিয়ে আলোচনা করার আজকের থেকে ভালো দিন তো আর হতে পারে না, এবং তখনই কিন্তু একটা সুস্থ পৃথিবী গড়ে উঠবে। আজকে যেন কোনো মেয়েদেরকেও বলতে না হয় যে এটা মানে আমি চলে গেলাম, আমার মানে মেয়েদের এত আত্মহত্যা করতে হচ্ছে, বা কোনো পুরুষকেও যেন বলতে না, ইভেন বাচ্চা, ছেলে, সিনিয়র সিটিজেন, কাউকে যেন এই কথা বলতে না হয়। আমাদের মনে হয় কিন্তু সেই চিন্তাই করা উচিত। কেন এটা তো একটা এক্সট্রিম স্টেপ নন্দিনী, মানে মানুষে একদম ক্লিফের এজে গিয়ে ক্লিফ হ্যাঙ্গার মোমেন্টে উনি এই কথাগুলো উনি অনেকদিন ধরে হয়তো ভাবছেন, অনেকদিন হয়তো সাহস করতে পারেনি, আজকে কোনো একটা কারণে সাহস করে ফেলেছেন। এবং 24 পাতা সুইসাইড নোট হয়তো পুরোটা পড়লে দেখা যাবে আরো অনেক কিছু এর মধ্যে লেখা আছে। এই আড্ডাটা আগে এগোনোর আগে আমি আমার একটা ন্যাচারাল কিউরিওসিটি বলতে পারো, তোমার ক্ষেত্রে তুমি যে মেন্স রাইট নিয়ে কাজ করছো, সেখানে তো তোমার ওপর কোনো ডাউরি অ্যাটাক, তোমার ওপর কোনো ডাউরি ডিমান্ড, তোমার ওপর কোনো ভীষণ একটা শ্বশুর বাড়িতে তুমি প্রচন্ড ভাবে হ্যারাসড হয়েছো, এক্সপ্লয়েটেড হয়েছো বা সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড হয়েছো, সেটা তো নয়। এবং আমার বাড়িতে পরিবারেও কোথাও কিছু নেই এরকম। তাহলে তো এটা আমার না ন্যাচারাল কিউরিওসিটি যে সি ইউ উড হ্যাভ নোন নন্দিনী, যে যখন তুমি এই মানে বলে না ঘিতে হাত ডালছো, তুমি ইউ আর গোয়িং अगेंस्ट দ্য গ্রেন, ইউ আর অলসো ব্রেকিং আ স্টিরিওটাইপ যে মেয়েরা খালি মেয়েদের সম্মান বা মেয়েদের মানে রাইটস এর জন্যই তারা কাজ করবে। তুমি তো বিপরীতটা করছো, ইউ আর টকিং অ্যাবাউট মেন্স রাইটস। সো এইটা কি করে হলো, মানে হাউ ডিড ইউ গেট ইনভলভ উইথ দ্য মুভমেন্ট? দেখো, ছোট ছোট কতগুলো কথা বলি। একটা হচ্ছে আমি কলেজ লাইফটাকে এরকম ভাবে ভাবতাম যে আমার মনে হতো যে ছেলেরা না খুব একটা, আমরা ছেলেদের কাছে না সবসময় মানে খুব প্রেসারে ফেলে দিয়েছি ছেলেদের, যে ইউ হ্যাভ টু গেট গুড স্যালারি, গুড ফিজিক, মানে সেন্স অফ হিউমার ইউ হ্যাভ, তোমার ভালো সবকিছু, মানে ছেলেদের সবকিছু ভালো 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 হতে হবে। অবশ্যই মেয়েদের ক্ষেত্রে আমরা ডিমান্ড করে এসেছি সবসময় যে মেয়েদের ফর্সা হতে হবে, মেয়েদের সুন্দরী হতে হবে, কিন্তু সেগুলো না আস্তে আস্তে সেই প্যারামিটার গুলো দেখবে এখন কিন্তু অনেকটা কমে গেছে। এখন মেয়েরা হয়তো নিজেরাই কমিয়েছেন অনেক, কারণ মেয়েরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন, আর বডি পজিটিভিটি অনেক কিছু। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু ওই খেয়াল করো সেই ডিমান্ড কিন্তু এখন একই রয়ে গেছে। ভালো ফ্যামিলি, গুড জব, গুড ফিজিক, গুড সেন্স অফ হিউমার, মানে ফ্যামিলি ভালো কিনা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, ছেলেদের ডিমান্ডটা কিন্তু চেঞ্জ হয়নি। আমরা ছেলেদের উপর খুব প্রেশার ক্রিয়েট করেছি, কিন্তু যারা প্রেশার ক্রিয়েট করছেন সেই উল্টো দিকের মেয়ের বাড়ি অনেক সময় ভাবছেন না তাদের মেয়ের কি আছে, হোয়াট দে আর ব্রিংিং অন দ্য টেবিল, ভাবি না। কিন্তু এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, ম্যাচুরিটি, এগুলো আমরা ছেলেদের ক্ষেত্রে এক্সপেক্ট করি, বিয়ে হয়ে থেকেই কিন্তু আমরা হাজবেন্ডের থেকে এক্সপেক্ট করি, আমরা নিজেরা কিন্তু ভাবি না আমাদের সেই ইমোশনাল ম্যাচুরিটি
ইমোশনাল ইন্টেলিজেন্স আছে কিনা। কিন্তু তো আমার কলেজ লাইফেও মনে হতো যে ছেলেরা না, মা বিয়ে হয়ে বউ এসে গেলে এই দুজনের মধ্যে একটা ক্লিফট শুরু হয়ে যায়। দেখবে বেশিরভাগ ছেলেরা সব এটা সময় তো হচ্ছে, ভয় ভয় থাকে একটা, যে এই রে মা বউয়ের বনিবনা, এই রে বাড়ি গিয়ে একটা অশান্তি দেখবো কিনা। যে এই মা আর বউয়ের মধ্যে সদ্ভাব আছে, সেই পুরুষের থেকে সুখী আমার মনে হয় কেউ নেই। এবং এটা কিন্তু তুমি ভেবো না যে আমাদের সাধারণ বাড়িতে, আমার ধারণা সুপারস্টারের বাড়িতেও বোধহয় এটাই আছে, বা অনেক বিরাট বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা সব জায়গায় এই দ্বন্দ্বটা কিন্তু সব জায়গাতে আছে। তো আমার তখনও মনে হতো, কিন্তু তখন তো এসব করার কথা কিছু ভাবিনি। যখন প্ল্যাটফর্ম পেলাম, এবং একটা কথা তোমায় বলি, মেন্স রাইট করতে গিয়ে আমি কিন্তু এমন নয় যে ওমেন্স রাইটের কাজ হচ্ছে না, কারণ এই যে মেনরা, তাদের মা বোন, অনেকের ওয়াইফ, অনেকের মেয়ে ভীষণভাবে টর্চার হচ্ছেন তো না। তা যে মেন্স রাইটের সঙ্গে সেখানে সেই ওমেন্স রাইটের কথাটাও চলে আসছে, যদিও আমাদের দেশে তাদেরকে না ওমেন ভাবা হচ্ছে না, কারণ তারা কিন্তু কোথাও গেলে না হেল্প পাচ্ছেন না। সেই ওমেনদের অবস্থা খুব সঙ্গীন। তোমার কাছে তো ফোনও আসে প্রচুর, না আমার অফিসেই তো তারা আসছেন না, মায়েরা, বোনেরা, অনেকের ওয়াইফ, অনেকের মেয়ে। ওয়াইফরা যারা আসছেন, হয়তো হাজবেন্ড ফলস পক্সো, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট কর্পোরেটে, ফলস রেপ, এরকম মায়েরা বোনেরা তো অলওয়েজ দেয়ার ইজ 498A, এটা এখন বিএনএস এর সাথে একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে বোনেদের অবস্থা ভীষণ সঙ্গীন হয়ে যাচ্ছে, বোনেরা পরীক্ষায় বসতে পারছেন না, বিয়ে হচ্ছে না, আরো অনেক কিছু বোনেদের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। তার ফলে কি, এটা তো মেয়েদের রাইটস এরও একটা সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু এই মেয়েদের আবার ওমেন্স কমিশনে নিচ্ছেন না কোনো রিপোর্ট, ওরা নেবে না, থানা কোনো রিপোর্ট নিচ্ছে, এবং ওমেন্স কমিশন বোধহয় নিজেদের ইয়েটাই ঠিক জানেন না যে ওনারা কাদেরটা নিতে পারেন আর পারেন না। আমি তাদের মানে খুব ক্লিয়ার করে হয়তো ওনাদের বলা নেই, কারণ এনসিডব্লিউতে একবার তখন যিনি চেয়ারপারসন ছিলেন উনি কিন্তু বলেছিলেন যে আমরা এদেরকে এন্টারটেন করতে পারি না। তাহলে আমার ধারণা ওনাদের কাছে ক্লিয়ারই করা হয়নি যে ওনারা কাদেরটা নিতে পারেন আর পারেন না। এদেরকে আদালতে আননেসেসারি দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে, কাজে এদের লাইফটা খুব গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এই মা বোনেরা কোথায় যাবেন, এদের কথা কে ভাববে? এরা তাহলে কি এম্পাওয়ার্ড ওমেন হবেন না? এদেশে মেয়েদের জন্য যখন এত ভাবা হচ্ছে, তাহলে এদের জন্য কেন ভাবা হবে না? এরাও তো ওমেন, তাহলে মানে অর্থে তো আমি ওমেনদের জন্যও কাজ করছি, মানে ডিপ্রাইভড ওমেন তো এরাও। বাচ্চা বাচ্চা মেয়েগুলো এই টানাপোড়েনের মাঝখানে পড়ে, সেদিন একজন 15 বছরের মেয়ে যে সুইসাইড করলেন, তার বাবাকে ফলস রেপ বা ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলা দেওয়া হয়েছিল। মেয়েটি রাস্তায় বেরোলে, স্কুলে গেলে সবাই তাকে প্রচন্ডভাবে হ্যারাস করছিল, বুলি করছিল, সে সেটা নিতে পারলো না, সুইসাইড করলো। তারপর জানা যাচ্ছে যে কেন মেয়েটির বাবাকে এরকম ফলস দেওয়া হলো, তিনি বোধহয় পাড়ায় বাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন, প্রচন্ড বাজি টাজি ফাটানো হচ্ছিল, তিনি একটু সেটা প্রোটেস্ট করতে গিয়েছিলেন, তাই জন্য অপরপক্ষ থেকে তাকে দিয়ে দেওয়া হয়েছিল এটা। কিন্তু আমাদের তো এটা এন্ড রেজাল্টটা ভাবতে হচ্ছে, এই মেয়েটি যে চলে গেল 15 ইয়ার্স ওল্ড, তাহলে কি এই মেয়েটির তাহলে কি ক্ষতি? সে কি দোষ করে? এই মেয়েটির রাইটস তো বিঘ্নিত হলো আমাদের, এবং তার মাও নিশ্চয়ই। তাহলে এবার এখানেও তো সেই একই জিনিস, উই ওয়ান্ট জাস্টিস। তাহলে এই বাবা মায়েরও তো কোল খালি হলো, তাহলে তাদের কথা কিন্তু কেউ ভাবলেন না, আমরা ভাবছি না। তুমি যে এই খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা করলে, যে পুরুষ মানুষ অ্যাকচুয়ালি ভয় পায় যে বিয়ের পর এই আমার ওপরে শুরু হলো, কেস খেয়ে যাব। দেখবে এই কথাটা কলকাতায় খুব, এই এবার তুই কেস খাবি। এবার আমি একটা কথা বলি, নট নেসেসারিলি যে সব বউ খারাপ, সব মাও খারাপ না, কিন্তু মা আর বউয়ের মধ্যে যে বিবাদটা না, এটা কেউ হয়তো সেই পুরুষ মানুষকে কোনোদিনও কেস হলো না, আদালতও কিছু গেল না, বাড়িতে সবই স্বাভাবিক আছে, কিন্তু মা আর বউয়ের এই যে দ্বন্দ্বটা, এটা তো বাইরে থেকে বোঝা যায় না, সেই পুরুষটি ফিল করে। আবার যদি তার একটি ছেলে হলো, ভবিষ্যতে গিয়ে কিন্তু তার নিজের ওয়াইফ আর আবার ছেলের বউ, তার মাঝে আবার তখন উনি সে আবার পড়ে গেল, মানে এই দ্বন্দ্বটা চলে। সেই বাড়িতে হয়তো কোনো কেসও হয়নি, ছেলের বউও চলে যায়নি, তিনিও আদালতে দাঁড়াননি, পুলিশে যাননি, কিছুই না, এই যে নর্মাল একটা দ্বন্দ্ব, এটা কিন্তু পুরো একটা পুরুষ মানুষের সারা জীবন ভোগ করতে জেনারেলি হয়। এটা কেন হয়? মানে আমি না ছোটবেলায় যখন স্কুল যেতাম, আমি অল গার্লস কনভেন্টে পড়েছি, লোরেটো হাউসে, কিন্তু আমরা মজা করতাম সাউথ পয়েন্টকে নিয়ে, মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু দোজ হু হ্যাভ পাসড আউট ফ্রম আ গ্রেট স্কুল অফ আওয়ার সিটি অ্যান্ড আওয়ার কান্ট্রি। ওখানে মানে একটা নামই ছিল সাউথ পয়েন্টের মা, তারা ওই বাইরে বসে নিট করছে কিংবা কিছু নিজেদের, তখন তো ফোন অত ছিল না, আর যেই পরীক্ষা হয়ে গেল, এটা আমরা কলেজেও দেখতাম, দেয়ার ওয়াজ সাম মাদার্স, আমরা অবাক যে হ্যাঁ এরা মানে বিয়ের ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে এসছে, তার মারা ওই নিচে বসে আয় বাবা বলে তাকে, মানে সে আলু সেদ্ধ ডিম সেদ্ধ খাওয়াচ্ছে। আর তুমি দেখবে এই যে রাজা বেটা সিনড্রোম, যেটা আমরা কলকাতায় বলি দ্য বাবুসোনা সিনড্রোম, হ্যাঁ, এটা কেন হয়? ডু ইউ থিঙ্ক ইট হ্যাপেন্স? বিকজ দিস ইজ হোয়াট আই ফিল, ওকে, ইটস গোনা বি কন্ট্রোভার্সিয়াল।
the mothers are very unfulfilled in their marriage and they Maybe. find that validation from the son. মেবি মেবি এটা এটা তো তোমার কি আমার মনে খুব হয়? মনে হয় হ্যাঁ, মানে যে যেই বিশেষ করে মায়েদের ছেলে হলো মায়েদের কাছে না মনে হয় একটা অস্ত্র এলো ওকে, যে মানে হয়তো কিছু জিতলাম আমি। জিতলাম আমি। আর বাবার সঙ্গে তখন যেটা বেশিরভাগ মেয়ের মধ্যে আমি দেখেছি, আমিও এটা আগে থেকেই বলে নিচ্ছি, কেউ আমাকে অন্যভাবে জাজ করবেন না, হ্যাঁ, যেটা আমি মেয়েদের মধ্যে দেখি হয়তো হাজব্যান্ডের সঙ্গে রিলেশনটা সেরকম ভাবে নয়, যেই ছেলেটি এলো ছেলেটিকে তখন অস্ত্র হিসেবে ব্যবহার করা, হুম, যে আমার একটা ছেলে আছে, মানে সেই ছেলে যখন চাকরি পেলো মানে মায়ের আনন্দ ধরছে না। হুম, এবার কি হয়, ওইখান থেকে একটা ইনসিকিউরিটির উৎপত্তি হয়, যে এই বউ এলো এতদিন হয়তো ছেলের স্যালারিটা মা হাতে দিচ্ছিল, আচ্ছা, এবার মা ভাবতে শুরু করলো যা এবার তো আর আমার হাতে আসবে না। গেল। আর বউয়ের তখন ভাবনা শুরু হয়ে গেল যে ছেলে ও মায়ের হাতে স্যালারিটা দেয়, যদি আমার হাতে না দেয় কি হবে। একটা মেন কারণ কিন্তু সেখানে ফিনান্সিয়ালও হয়ে দাঁড়ায়, একটা কি হবে পাওয়ার টাসেল, পাওয়ার টাসেল। আজকাল হয়তো অনেক মেয়ে চাকরি করেন, ওটার হয়তো খুব একটা পরোয়াও করেন না, তবু ভাবেন সাইকোলজিক্যালি এটা ভাবে। সাইকোলজিক্যালি একটা ইটস আ এফেক্ট হয়। কন্ট্রোল থিং অলসো না? এটা হ্যাঁ, মেন হচ্ছে কন্ট্রোল অথরিটি। হুম, এই যে মায়েরাও যেটা যে মানে হয়তো বাবার থেকে ছেলের উপর ভরসা করছেন বেশি, হুম, যে আমার ছেলে আছে মানে আমার হুম, ছেলে আমাকে দেখবে, মানে ছেলে, অনেক ছেলেও তো আছে খুব মা অন্তঃপ্রাণ, হুম। মানে আমাদের কাছে আসেন আমরা দেখি তো অনেক ছেলের মধ্যে এটা আছে, মার কিছু হলে বাবার কিছু হলে তারা তো উদ্বিগ্ন না। কেন? এটা দেখেছি, মানে এমনিতেও আমাদের একটা বলে না যে মেয়েরা বাবার ভীষণ ক্লোজ হয়, হ্যাঁ, ছেলেরা হ্যাঁ, মায়ের, হ্যাঁ। মানে এইগুলো কি জানি না, বিভিন্ন রকম এগুলো কি কমপ্লেক্সের তো নাম শুনি। স্টিরিওটাইপ? হয়তো স্টিরিওটাইপ। আর আজকাল না এই একটা ছেলে একটা মেয়ে এই গন্ডগোল থেকে আরো, মানে মেয়ের মায়েরাও যেটা হচ্ছে না, যে মেয়েকে নিয়ে সারাদিন ওনারা ব্যস্ত, মেয়ের নাচের স্কুল, মেয়ের গানের স্কুল, হুম, মেয়ের আঁকার স্কুল, মেয়ের পড়াশোনা, তার ফলে মেয়ের বিয়ে হয়ে গেলে আর তাই করতে গিয়ে না ওনার হাজবেন্ডের সঙ্গে একটা দূরত্ব বেড়ে হুম, গেছে। হুম। উনি এবার মেয়ের বিয়ে হলে উনি ভাবছেন আমি কি করব, আমার তো আর কিচ্ছু রইলো না, তার ফলে উনি মেয়ের বিয়ে হয়ে মেয়ের ম্যারেড লাইফটাতে উনি সারাক্ষণ শি ইজ ইন্টারফিয়ারিং। ইন্টারফেয়ারিং এভরি টাইম, এভরি পয়েন্ট অফ টাইম। মেয়ে কি করবে, এই তুই খেলি, এই তুই কোথায় গেছিলি, মানে হয়তো মেয়েটির কিন্তু মনে ইচ্ছে আছে যে বরের সঙ্গে শ্বশুর একটু শাশুড়ির সঙ্গে আলাদা। রিলেশনশিপ, হ্যাঁ। মা করতে দিচ্ছেন না আর। হুম, কোথায় গেলি, ও তোরা এখানে গেছিস, মানে পরের দিন চলে গেলেন মেয়ের শ্বশুর বাড়িতে, মেয়েকে হয়তো নিয়ে চলে আসছেন, হুম, মানে কি না মেয়ে শ্বশুর বাড়ি ক্লোজ হয়ে যাচ্ছে। এটা যারা মায়েরা হয়তো শুনবেন, এটা আপনারা স্বীকার করুন যে আপনারা এটা করেন। হুম, মেয়েকে আপনি সংসার করতে দিতে চাইছেনই না, কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি তো চিরকাল থাকবেন না, হুম। সেদিন মেয়ের কি অবস্থা কিন্তু হবে। আই এম প্লেইং দ্য ডেভিলস অ্যাডভোকেট, এটাও আমি দেখেছি, এটা আমি আমার নিজের স্বচক্ষে দেখা। আমার টিমের একটি মেয়ে দিল্লিতে, ওকে না ওর বাপের বাড়ি যেতে দিত না। হ্যাঁ সে कि तुम তাও इतना আছে। क्यों जाते हो मायके, वहां का तो पानी भी नहीं पीते हैं, क्यों जाते हो? এটা না আমি বলছি, কেন? এই যে জিনিসটা আমি হ্যাঁ, বলছি এটা না আমি, আবার প্লিজ কেউ আমাকে অন্যভাবে নেবেন হ্যাঁ, না, বাঙালিদের মধ্যে এই জিনিসটা বেশি, অবাঙালিদের মধ্যে এখনো হয়তো ওই জিনিসগুলো আছে, রাইট, রাইট। কিন্তু বাঙালিদের, যেহেতু আমার কাছে যে সিংহভাগ মানুষ আসেন তো বাঙালি, এই বাঙালি ছেলে মেয়েদের মধ্যে না এই গন্ডগোলগুলো খুব বেড়ে চলেছে। হুম, বাঙালি মেয়ের মায়েরা ভীষণ বেশি ইন্টারভেন করেন, হুম, আর বহু বাঙালি ছেলের মায়েরাও আছেন যারা ছেলের বিয়ে হলেই মানে খুব একটু ইনসিকিউরিটিতে ভুগে অনেক সময় চাইছেন না, মানে ভাবছেন হয়তো বউটি চলে গেলেই ভালো হয়, এরকমও আছেন আমাদের কাছে আসেন, কারেক্ট, অস্বীকার করে লাভ নেই। কারেক্ট, কারেক্ট। তাই জন্য একটা আমরা তো প্রথম, কথাই আছে দেখবে, দজ্জাল বউ। তুমিও একটা ইন্টারভিউতে বলেছিলে এবার এটা। আমি এই জন্য ছেলেটি আসলে প্রথমে না ছেলেটির কাছে জানতে হ্যাঁ, চাই যে তুমি কি চাও, তুমি বউয়ের সঙ্গে থাকতে চাও। হুম। কি অনেকে বলে? কিন্তু বলে, যে হ্যাঁ, আলাদা করে কথা বলি আমরা এই জন্য যে হ্যাঁ, হ্যাঁ দিদি থাকতে চাই, তখন না আমরা সত্যি উপদেশ দিই তাহলে আলাদা আলাদা থাকুন। আপনার ছেলে যখন থাকতে চাইছে আপনারা বলছেন এই কথা, এটার তো কোনো আর মানে হয় না, হুম। তখন ছেলেটিকে আলাদা থাকতে দিন, ওরা থাকুক, দেখুক না থেকে ওরা থাকতে পারে কিনা, যদি থাকতে পারে নাথিং লাইক ডু ইট। দে এগ্রি দ্য প্যারেন্টস? হ্যাঁ, অনেক, তখন তো এগ্রি হয় না না হুম, কিন্তু ছেলে যদি থাকতে চায় সেটা তো ছেলের কথাটাই শেষ কথা হওয়া উচিত। কারণ আমাদের সবাইকে এটা বুঝতে হবে, মেন্স রাইট অর্গানাইজেশন আর মেন্স রাইট অ্যাক্টিভিস্ট মানে কিন্তু কোনো সংসার ভেঙে দেওয়া নয়। হুম, এটা বাবা মায়ের, ছেলের বাবা মায়েদেরও বুঝতে হবে যে আমরা এই কাজটা করছি মানে কিন্তু একটা পুরুষ মানুষের সংসার ভেঙে দেওয়ার কাজ করছি না। অনেকে আসেন অনেকদিন ধরে কেস চলছে, তাদের হেল্প করা, সাজেশন দেওয়া ঠিক আছে। অনেকে আসেন মেয়েটি চলে গেছে, কেস করেছে আর ফিরতে চাইছে না, অ্যাডভাইস দেবো, তাদের জন্য হয়তো আর কিছু করার নেই। কিন্তু অনেকে আসছেন, বউ হয়তো চলে গেছে কিন্তু ছেলেটি থাকতে চায়, হয়তো বা মেয়েটিরও ইচ্ছে আছে, কোনো কারণে শ্বশুর শাশুড়ি মা বাবা বিভিন্ন ঝামেলায় থাকা হয়ে উঠছে না, সেক্ষেত্রে তো আমাদের কাজ হওয়া উচিত না তাদেরকে জুড়ে দেওয়া। হুম, আমাদের তো কাজ হতে পারে না একটা সংসার ভেঙে দেওয়া, হুম। যদি তখনও 10%ও পসিবিলিটি থাকে আমাদের তো উচিত সেটাকে রিকনসাইল 90%-এ করানো। পরিণত করা না। রাইট, রাইট। এটা দেখো কিরকম একটা ভুল পারসেপশন আছে তোমার কাজ নিয়ে, যে তোমরা খালি মানে ছেলেদের মেয়েদের মানে হাজবেন্ড ওয়াইফকে আলাদা করছো। একদমই। যেরকম আমাকে অনেক বলে যে
স্টেটাস সিঙ্গেল কি অ্যান্টি ম্যারেজ? না না, নট এট অল। অ্যান্টি মেন? নট এট অল। আমি একটাই কথা বলতে চাই যে আমি এখনো বলছি যেই ছেলেরা বিয়ে করতে চান না, হ্যাঁ। বাবা মায়েদের বলছি জোর করবেন না, তাদের থাকতে দিন না, তারা তাদের মতো লাইফটা এনজয় করুন। কেউ ঘুরে বেড়াতে চান, কেউ বাইক নিয়ে লাদাখ যেতে চান, কেউ চাকরি বাকরি করে নাটক করতে চান, কবিতা লিখতে চান, করুন তাদের মতন। তেমনি মেয়েদের মায়েদেরও বলছি, যদি আপনাদের মেয়েরা বিয়ে করতে না চান, জোর করবেন না। একটা মেয়ের এরকম নয়, সে যদি চাকরি বাকরি করছে, নিজের মতো আছে, লাইফ এনজয় করছে, একটা বিয়ে হলেই তার ভীষণ সাপোর্ট হলো, আমি না এটা বিশ্বাস করি না। কারেক্ট। ছেলের ক্ষেত্রেও তাই, কিন্তু ছেলেরা না, আমি এখনো বলছি মেয়েরা তবু খানিকটা এই পথে পা বাড়াচ্ছেন, ছেলেরা কিন্তু এখনো একা থাকতে খুব ভয় পায়। ছেলেরা ভাবছেন, এবং ছেলেদের বাবা মায়েরা, যে বিয়ে হলে একটা সাপোর্ট হবে এবং দেখবে। শেষ জীবন অবধি দেখবে, এটা কিন্তু ছেলেদের মধ্যে এখনো বদ্ধমূল হয়ে আছে। এই জন্য মেয়েরা যত তাড়াতাড়ি এখনো সিঙ্গেল থাকার দিকে পা বাড়াচ্ছেন, সেটা তোমার কাছে একটা গ্রুপ আছে, তুমি সেটাতেই বুঝতে পারছো। কিন্তু ছেলেরা এখন ওই যে বিয়ে করব না, একা লাইফটা এনজয় করব, বা একটা ডিভোর্স হবার পরেও আবার একা থাকবো, উইডো হবার পরেও আর বিয়ে করব না, এই ভাবনায় এখনো ছেলেরা না সাহস করে খুব একটা পৌঁছতে পারছেন না। কারণ এটা আমি বহুকাল ধরে অবজার্ভ করছি, ছেলেরা কিন্তু একা থাকতে ভয় পান, একটু ভাবেন বিয়ে করে, বিয়ের সম্বন্ধে এখনো কিছুটা ইউটোপিয়ান ধারণায় বিশ্বাস করেন যে বিয়ে করলে তারপরে ভালো হবে সবকিছু, আমরা একসঙ্গে থাকবো, শেষ বয়সে আমাদের কে দেখবে, একজন কেউ সঙ্গে থাকবে। তো এটা আমি দেখেছি, মানে আমার এতদিনের কাজ করার এটা একটা মনে হয় যে এইটুকু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি, এটা আমার মনে হয় যে ছেলেরা একা থাকতে ভয় পায়। আমি তোমার এই কথাটাতে আরেকটু জল ঘোলালাম। ইজ সেক্স অলসো আ বিগ পার্ট অফ দিস? ডেফিনেটলি। আমি জানি না তোমার এখানে বসে খোলাখুলি প্লিজ কথা বলা প্লিজ কত এ হবে। অ্যাবসলিউটলি। আমি বারবার একটা কথা বলি যে পুরুষ মানুষকে কিন্তু, পুরুষ মানুষ না খুব বেশি সেক্সের দ্বারা কন্ট্রোলড। মেয়েদের যেমন জানবে যে লোভ খুব বেশি, লোভ, আর ওই জন্য দেখবে অনেক মেয়েকে না নায়িকা বানিয়ে দেবো, গায়িকা করে দেবো, তোমায় মডেলিং করাবো, এই করে না বহু মেয়ের লাইফ নষ্ট হয়েছে। নষ্ট, বম্বে এক্সপ্লয়েটেড। নিয়ে যাবো, এখানে করে দেবো, কলকাতায়ও রাখবো, এই করে বিভিন্ন মেয়ে না এক্সপ্লয়েট হয়েছেন, বুঝতে পারেননি, বাড়ি থেকে হয়তো চলে গেছেন, বাড়ির টাকা পয়সা গয়নাগাটি নিয়ে, তারপরে কোথায় জায়গা হয়েছে কেউ জানেন না, কেউ হয়তো মারাও গেছেন, কাউকে হয়তো খুন করে ফেলা হয়েছে, কিন্তু বহু মেয়ের লাইফ কিন্তু নষ্ট হয়েছে। মেয়েদেরকে না খুব একটা সেক্স দিয়ে কন্ট্রোল করা যায় না। ডেফিনেটলি এক্সেপশন প্রুভস দ্য ল, নিশ্চয়ই ডেফিনেটলি থাকতেই পারেন কেউ কেউ, সেটা নিয়ে কথা হচ্ছে না, কিন্তু ছেলেদের না এই জায়গাটায় গন্ডগোল হয়ে যাচ্ছে। ছেলেদের তো খুব সেক্স দিয়ে কন্ট্রোল, এটা আজ নয়, যার জন্য জানবে বিশ্বামিত্র মুনিদের, ঋষিদেরকে কেন পাঠানো হতো অপ্সরাদের স্বর্গের ধ্যান ভঙ্গ করতে, যখন ইন্দ্র দেখলেন তার আসন টলমলো, একজন অপ্সরাকে পাঠিয়ে দিলেন ধ্যান ভঙ্গ করতে। কেন? টাকা পয়সাও তো পাঠাতে পারতেন, পাঠাননি তো, একটা শরীর পাঠালো, উৎকোচ দিয়েও তো, প্রচুর টাকা পয়সা দিয়েও তো কাউকে পাঠাতে পারতেন, পাঠাননি, কেন পাঠাতেন বারবার অপ্সরাদের? আমাদের এগুলো কিন্তু চিন্তা করার বিষয় যে অপ্সরারাই কেন যেতেন। তার মানে পুরুষ মানুষ তখনও সেক্স দ্বারা কন্ট্রোলড। আমার ওপর অনেকেই রাগ করতে পারেন, কিন্তু এটা সত্যি কথা। পুরুষ মানুষের এটা একটা সমস্যা, পুরুষ মানুষের এটা জিনগত সমস্যা। কাজে এটা থেকে বের করার, তুমি শ্রীময়ী পিউকুন্ডু, আমি নন্দিনী ভট্টাচার্য, আমরা কেউ নই, কেউ আমাদের এত আমরা কেউ হয়ে যায়নি যে পারবো। কিন্তু এই জায়গা থেকে যদি পুরুষ মানুষ, কিছু কিছু পুরুষ মানুষ তো বেরিয়েছেন, তাদের কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায় তখন। আজকে দেখবে যারা আমাদের বড় বড় সুপারস্টার, যারা প্লেয়ার, যারা সবকিছু, যারা না অন্য একটা লাইমলাইট পেয়েছেন, অন্য অনেক কিছুতে ব্যস্ত হয়েছেন, তাদের পেছনে মেয়েরা দৌড়োয়, সেটা কিন্তু আমাদের 10%, বাকি 90% মেয়েদের পেছনে দৌড়ন। এই যে পুরুষ মানুষ, এই যে আমি বলছিলাম না যে ডিমান্ড করছি যে বডি তৈরি করতে হবে, ভালো চাকরি পেতে হবে। আচ্ছা, কোনো পুরুষ মানুষকে একটু জিজ্ঞেস করে আমরা দেখবো যে কেন তুমি ভালো চাকরি চাও, কেন বডি তৈরি করছো, কেন করছো? তারা একটা সময় অবধি, একটা বয়স থাকে ছেলেদের, ভীষণ মেয়েদের নজরে তখন ওরা পড়তে চায়, মেয়েরাও চায় তাই। এই যে একটা বয়স না, ভীষণ মুশকিল। ছেলেদের এই যে ছেলেদের ছোটবেলা থেকে শেখানো হচ্ছে তোমায় চাকরি করতে হবে, এই যে ডিম্যান্ড তৈরি করা হচ্ছে, ভালো চাকরি চাই, ভালো স্যালারি চাই, তোমায় দেখতে ভালো হবে, ওই যে তোমার সেন্স অফ হিউমার, তোমার এমন একটা পুরুষ মানুষ হতে হবে যে তুমি সবকিছুর দায়িত্ব নিতে পারো, আর বংশটাকে আগে বাড়াবে, তুমি বংশ হ্যাঁ, পরম্পরা। হ্যাঁ, কিন্তু পুরুষ মানুষকে কখনো বলা হয়েছে তোমার নিজের জন্য এগুলো করতে হবে? বরঞ্চ আজকাল মেয়েদের শেখানো হচ্ছে তোমার ক্যারিয়ার, তোমার চাকরি তোমার জন্য, তোমার যদি বিয়েও হলো, বনিবনা না হলো, তুমি বেরিয়ে আসতে পারো। পুরুষকে কখনো আমরা এটা শেখাচ্ছি? পুরুষ মানুষের এই প্রাইডটাই তো আমরা হারিয়ে ফেলছে। পুরুষ মানুষ, তাকে তো এটা ভেবে তৈরি করা হচ্ছে না যে হ্যাঁ তুমি পড়াশোনা করো, বড় চাকরি করো, ফিজিক তৈরি করো না, নিজের জন্য নিজে তৈরি হও। তোমার যদি নিজেকে ভালোবাসো, তোমার প্রাইড, আমি গর্বিত, আমি পুরুষ। মেয়েরা যেমন এখন বলছে না যে আমি নারী, আমি সব পারি, আমি গর্বিত নারী। পুরুষ মানুষকে তো ক্রমশ হারিয়ে যাচ্ছে। তবু আমাদের দেখবে দাদুদের আমলে, বাবা কাকার আমলে এগুলো ছিল। এখনকার পুরুষের কিন্তু নেই এটা। সিনেমাতেও তুমি দেখবে না যে একটা সময়ের পরে, মানে
যিনি ছিলেন আমাদের সুপারস্টার অমিতাভ বচ্চন, তারপরে দেখবে পুরুষের চরিত্র বদলে গেছে। আমাদের উত্তম কুমার ছিলেন, তারপরে এখনকার নায়ক যে চরিত্রগুলো না কিরকম আছে, সিনেমাও তো জীবনেরই প্রতিচ্ছবি, চরিত্র বদলে গেছে, আর সবকিছু উইমেন সেন্ট্রিক, উইমেন সেন্ট্রিক, মেল সেন্ট্রিক না, মুভিজ কিন্তু নেই। নেই। অপু ট্রিলজি আমি একটা ধরতে পারি, মানে সত্যজিতের নায়ক ছিল, নায়ক, হ্যাঁ। এখন না মেন সেন্ট্রিক কোনো হ্যাঁ। মুভিজ নেই, ওমেন সেন্ট্রিক। এটা খুব আমার খারাপ লাগে যে ওমেন সেন্ট্রিক মুভিজ কেন হবে না, কিন্তু মেন সেন্ট্রিক মুভিজও তো থাকতে হবে। পুরুষ মানুষের চরিত্রগুলোকে না খুব ডিটোরিয়েট করে দেওয়া হয়েছে। ওই পুষ্পা, এগুলো তারপরে তোমার অ্যানিমেল, অ্যানিমেল, এটা পুরুষের চরিত্র নয়, এটা কিন্তু পুরুষের চরিত্র নয়। অ্যানিমেল বা পুষ্পাতে কবির যে সিং, দেখা না, কবির সিং কোনোদিনও পুরুষের চরিত্র হতে পারে না। অ্যাবসলিউটলি। আমি যতই পুরুষ অধিকার কর্মী হই, কবির সিং এর মতন পুরুষকে আমি কোনোদিন অফ সাপোর্ট করি না। কোর্স, একটা অত্যন্ত টক্সিক। বিরক্তিকর একটা চরিত্র, অত্যন্ত বিরক্তিকর। ওটা পুরুষের চরিত্র নয়। আর ওটা যার, যে পুরুষরা ভাবছেন ওটা পুরুষের চরিত্র, আপনাদের মতো বোকা আর কেউ নেই। ওটা হতেই পারে না পুরুষের চরিত্র। মানুষ শেখাচ্ছে তো, these are the highest grossing films, মানে মানুষ কি তো করে আসলে, হচ্ছে? মানুষ আসলে এত অগভীর, এত অশিক্ষিত। আর কে বলেছে পুরুষ মানুষ কেয়ারিং হতে পারে না, তাই না? বিদ্যাসাগরের চরিত্রে যে মমত্ব বোধ, যে মাতৃত্ব বোধ ছিল, কজন নারীর চরিত্রে আছে? তাহলে আমরা যে শেখাচ্ছি না, ভুল জিনিস শেখাচ্ছি তো। পৌরুষ মানে কিন্তু এটা কবির সিং আর অ্যানিমেল নয়। পৌরুষের মধ্যে মাতৃত্ব থাকতে পারে, কেয়ারিংনেস থাকতে পারে, বহু পুরুষ আছে। Gentle. আজকে কৈলাস সত্যার্থী কি পুরুষের চরিত্র নন? তাহলে তার মধ্যে যে কেয়ারিং মাতৃত্ব আছে, তিনি যেভাবে বচপন বাঁচাও যে মুভমেন্ট একদম, তিনি যেভাবে করছেন, বহু পুরুষ আছেন, বহু এই যে মেয়েদেরকে হিউম্যান ট্রাফিকিং থেকে উদ্ধার করে নিয়ে আসছেন, জীবন দিচ্ছেন, তাহলে তাদের মধ্যে মাতৃত্ব নেই, তারা কেয়ারিং নন? পৃথিবী জোড়া যে হিউম্যান ট্রাফিকিং থেকে উদ্ধার করা, তাতে তো পুরুষরাই বেশি। তারা যে নিয়ে আসছেন মেয়েদেরকে মেন স্ট্রিম, আর মেয়েদেরকেই বেশি তারা উদ্ধার করছেন, মেন স্ট্রিমে নিয়ে এসে জীবন দিচ্ছেন, বিভিন্ন হোমে রাখছেন, জীবন ফিরিয়ে দিচ্ছেন, তাহলে তারা কেয়ারিং নন? পুরুষ মানুষের না এই ধারণাগুলো থেকে বেরোতে হবে, যে কেয়ারিং হলে, মানে মাতৃত্ব বোধ থাকলে পুরুষ মানুষ, মানে যে সিঙ্গেল ফাদার যারা, গত বছর সম্ভবত যে ইয়েতে ওমেন্স ইন্টারন্যাশনাল ডেতে একটি ছেলেকে দেয়া হলো না, যে মায়ের পুরো সিঙ্গেল মাদারের পুরস্কার, তাহলে মানে এগুলো থেকেও পুরুষ মানুষকে বেরোতে হবে, যে সিঙ্গেল ফাদার হওয়ার জন্য যে প্রচেষ্টা, পুরুষ মানুষের কোথায় সেভাবে? মানে আমি এটা কাজ করতে এসে দেখেছি পুরুষ মানুষ না বাচ্চা ভালোবাসেন ভীষণ, আই থিঙ্ক মেয়েদের থেকে বেশি, তাই জন্য তারা না এই বাচ্চার কারণে বহু সম্পর্ক এমন টিকে আছে যেটা টেকার কথা ছিল না। ইজ ম্যারেজ ওয়ান অফ দোজ রিলেশনশিপস? যে অনেক পুরুষ মানুষ শুধু বাচ্চা ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেক রিলেশনশিপ টিকিয়ে রেখেছেন, কিন্তু আমার কথা সেটা তো কোনো কারণ হতে পারে না। আজকে বাচ্চা ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তারা বাইরে চলে যাবে, তাদের বিয়ে হয়ে যাবে, তখন আপনি যে মহিলার সঙ্গে ঘর করবেন, তার সঙ্গে তো অ্যাকচুয়ালি আপনি এতদিন ঘর করতে চাননি। আমি তো মেয়েদেরকেও এটা বলি না যে আপনারা বাচ্চার মুখের দিকে তাকিয়ে সম্পর্ক টিকিয়ে, কিন্তু সেটাই তো হয় নন্দিনী। আমি এটা চাই না, মেয়েদেরকেও আমি এই পরামর্শ দিই না কাউকে। এই জন্য আমি মেয়েদেরকেও, কিন্তু আমি যতই পুরুষ অধিকার কর্মী হই, আমি মেয়েদের একটাই পরামর্শ দিই, কিছু করুন, কেউ বসে থাকবেন না, আর কিছু না করে বিয়েটাও করবেন না। অন্তত ফিনান্সিয়ালি একটুখানি এম্পাওয়ার্ড হন, তারপরে বিয়ে করুন, তার আগে বিয়েটা করবেন না প্লিজ। আমি সবাইকে এই কথাটা বলি। তো আমার কথা, তাহলে আপনারা সিঙ্গেল ফাদার হওয়ার দিকে ভাবুন, যে আপনারা তাহলে বিয়ে না করেও তাহলে বাচ্চা যাতে আপনাদের থাকে, সেই আইনি লড়াইটা লড়ুন না আপনারা, যে আমাদের জন্য এই রাস্তাটা সহজ হোক। সেটা কিন্তু কেউ লড়তে রাজি না। মেল ইনফার্টিলিটি, এটার উপর আমি একটা স্টোরিও করেছিলাম। ইট ইজ অ্যাট অ্যান অল টাইম হাই, এবং আই হ্যাভ ফ্রেন্ডস হু আর আইভিএফ স্পেশালিস্ট, যারা বলেন যে তাদের চেম্বারে যখন পুরুষ এবং নারী, মানে হাজবেন্ড ওয়াইফ দুজনে আসে, বউটা সেটা ঢাকা দেয়। মানে বউ বলে যে ম্যাম কাউকে এটা বলবেন না। A lot of men suffer from erectile dysfunction, nightfall, impotency, premature ejaculation. কিন্তু আমাদের দেখো এই মেনস্ট্রুয়েশন নিয়ে অনেক কোম্পানি এখন একটা করে ছুটি দিচ্ছে, পেড লিভ, যেটা মেনস্ট্রুয়াল লিভ যাচ্ছে। এত কিছু মেনস্ট্রুয়াল রাইটস অ্যাক্টিভিস্ট হয়েছে, আমরা মানে এক একটা দিন বলি যে মেয়েদের ওয়েলনেসের জন্য দেয়া হচ্ছে, কিন্তু ছেলেদের কিন্তু এই জায়গাটা নেই। ইনফ্যাক্ট ছেলেদের যারা অ্যান্ড্রোলজিস্ট, তাদের কিন্তু আমাদের সমাজে ইউরোলজিস্ট বলে একটা চালিয়ে দেয়া হয়। তুমি কি এই জিনিসগুলো দেখছো? মানে তুমি কি এগুলো মনে করো রিপ্রেশন আছে ছেলেদের? কাজ করার চেষ্টা করছি। এবছর যে 19 নভেম্বর যেহেতু ইন্টারন্যাশনাল মেন্স ডে, ওই উইকে আমরা না একটা সেমিনার ওই নিয়ে করেছি। একজন অ্যান্ড্রোলজিস্ট, মানে ওনাদের সবাইকে ইউরোলজিস্ট বলেই চালানো হয়। এটাই, বিদেশে তবু কিছু কাজ হচ্ছে, এদেশে তো বম্বে চেন্নাইতে তবু কিছু আছে, কলকাতা তো জানি না। তো যেটা বলতে চাই, তুমি দারুণ একটা প্রসঙ্গ তুললে, যে আমাদের দেশে যখন মেনস্ট্রুয়াল হাইজিন, পিরিয়ড, স্যানিটারি ন্যাপকিন
বিলি করা এ নিয়ে এত কাজ, এবং হওয়া উচিত, অফকোর্স এবং আমার তো মনে হয় এখনো সে নিয়ে কাজ সেভাবে হচ্ছে না। মানে প্রচুর প্রত্যন্ত গ্রামে প্রান্তিক অঞ্চলে মহিলারা, আমি জানি না এগুলো কতটুকু জানেন, তারা কতটুকু স্যানিটারি ন্যাপকিন ইউজও করে উঠতে পারেন। তো তোমাকে থ্যাঙ্কস যে তুমি এই প্রসঙ্গটা তুললে। কিন্তু এটা করতে করতে হয়েছে কি, অ্যাটলিস্ট আরবান এরিয়ায় এগুলো নিয়ে এখন ট্যাবুটা একটু গেছে, একটু কথাবার্তা হয়। কিন্তু এই যে ছেলেদের ইরেকটাল ডিসফাংশনিং, ছেলেদের নাইটফল, এগুলো তো একটা নর্মাল জিনিস। একটা ছেলে যখন অ্যাডোলেসেন্ট থেকে বড় হয়ে উঠছে তারও তো এগুলো নর্মাল, কিন্তু ছেলেরা কিন্তু কোনোদিনও জানলেনই না এগুলো নর্মাল। আজকে একটা মেয়ের মেনস্ট্রুয়াল হাইজিন, পিরিয়ড, যেগুলো যেমন নর্মাল, একটা মেয়ের শরীরের সঙ্গে পারবে, এগুলো না হলে তো একটি মেয়ে মাই হতে পারবে না, খুব ভেরি নর্মাল। তেমনি একটা ছেলেরও কিন্তু একটা ইরেকটাল যদি ডিসফাংশনিং হয়, ছেলেটা কি বাবা হতে পারবে? পারবে না তো, কিন্তু আমরা সেটা বুঝতেই পারলাম না। এই যে তুমি বলছো না যে ইম্পোটেন্সি, আমাদের কাছে যে প্রচুর ডিভোর্সের কেস আসে, তখন ছেলেটি বলে যে ম্যাম আমাকে না জানেন তো বলেছে আমি ইম্পোর্টেন্ট। এটা কিন্তু প্রচুর, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে তো ফ্রিজিড মেয়েরাও আছেন, সেই নিয়েও তো কোনো পড়াশোনা নেই। মেয়েটি নিজেই জানে না, হয়তো ছোটবেলার কোনো ট্রমার কারণে, হয়তো অসুস্থতা, একটা জানো তো প্রচুর লং অসুস্থতা যদি তোমার হয়, ধরো অনেকদিন ধরে তোমার টাইফয়েড হয়েছে বা বড় জন্ডিস হয়েছে, সব কারণেও তোমার ফ্রিজিডিটি আসতে পারে, বা ছোটবেলা তুমি একটা কিছু খারাপ জিনিসের মধ্যে দিয়ে গেছো, তাতে আসতে পারে। তেমনি ছেলেদের ইম্পোর্টেন্সিরও এসব কারণ হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, ছেলেরা তো কোনোদিনও কিছু বুঝতেই পারছেন না। তাদের যে অ্যাডোলেসেন্সের সঙ্গে শরীরের বিভিন্ন পরিবর্তন হচ্ছে, বিভিন্ন জিনিস হচ্ছে, তো কোনোদিন কোনো ডাক্তারের কাছে যাওয়া হলো না, তার তো কারোর সঙ্গে কথা বলা হলো না। তার তো কথা বলার জায়গা হচ্ছে হয় স্কুলের সিনিয়র, কলেজের সিনিয়র, পাড়ার বন্ধু বান্ধব, তারাও তো ভীষণ পণ্ডিত না। আচ্ছা, ওনারা কি পড়ছেন, কতগুলো উল্টোপাল্টা বই, আর এখন তো হয়েছে পর্নোগ্রাফি, ওই আজে বাজে জিনিস দেখে ওনারা কিন্তু পর্ন দেখে কি ভাবছেন বলো তো, ওটা নর্মাল। তার ফলে যত অ্যাবনর্মালিটির মনে জন্ম হচ্ছে এবং পারভার্সনেরও জন্ম হচ্ছে, এগুলো আমাদের বুঝতে হবে। কিন্তু ওটা তো একটা জিনিস বানানো হচ্ছে লোককে আনন্দ দেওয়ার জন্য, ওটা তো একটা ইন্ডাস্ট্রি, ওটা নর্মালসি হতে পারে না। ওরা কিন্তু ভাবছে ওটা নর্মাল। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবং বহু ছেলে দেখবে, আমি খুব খোলাখুলি তোমার এই শোতে কথা বলছি, বহু ছেলে বড় হয়ে উঠছে, অনেকে ভাবছে আমার পেনিসটা ছোট, আমার এটা নিয়ে ছেলেদের মধ্যে কিন্তু সাংঘাতিক কম্পিটিশন ভাব। এবং এটা কিন্তু কোনো ছোট বড়র কিছু নেই, বহু মেয়েরও তো এরকম প্রবলেম আছে যে কারোর ব্রেস্টের মাপ ছোট, কারোর ব্রেস্টের মাপ বড়। এটা কি অসুস্থতা নাকি? এটা যার যার শরীরের গঠন। কিন্তু সেই ছেলেটাকে যদি তার বাবা মা এরকম অ্যান্ড্রোলজিস্টের কাছে নিয়ে যায়, এবং আমাদের যদি অ্যান্ড্রোলজির সম্বন্ধে জ্ঞান তৈরি হয়, তখনই তো হবে। নিয়ে গেল তখন ওনারাই এটা বলে দেবেন যে এটা কোনো ব্যাপার নয়। এবার কি হয়, যেই ছেলেটির মধ্যে এই হীনমন্যতাটা ঢুকে গেল না, তার কিন্তু যখন হয়তো গার্লফ্রেন্ড বা ওয়াইফ, তার উপরে কিন্তু কি হয়, বিয়ের পরে যখন সে যখন একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যায় বা গার্লফ্রেন্ডের সঙ্গে, আমার ব্যক্তিগত বিশ্বাস তার মধ্যে না ওই ব্যাপারটা কাজ করে, ইটস লাইক আ পারফরম্যান্স ফর देम। এবং সেইটা কিন্তু না সে তাদের উপর এটা করার চেষ্টা করে। তখন তার মধ্যে একটা পারভার্সন হয়তো তৈরি হয় যে কি ছোটবেলা থেকে আমার শোনানো হয়েছে আমার পেনিস ছোট, দেখো আমিও কি পারি। আমি ভুল হতে পারি, কিন্তু সাইকিয়াট্রিস্ট যদি কেউ আমার এই কথাগুলো শোনেন, আপনারা এটার বিচার করবেন যে তার মধ্যে থেকে ওই ব্যাপারটা চলতে থাকে, কি আমাকে এরম বলা হয়েছে, আমিও কারুর থেকে কম না। আমার এর ফলে না এই যে এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, পুরুষ মানুষকে কিচ্ছু শেখানোর তাগিদ নেই। তার ফলে বহু বিবাহিত জীবন নষ্ট হয়েছে, বহু ছেলের মধ্যে পারভার্সন তৈরি হয়েছে। কে বলতে পারে এর মধ্যে থেকেই বহু ছেলে হয়তো রেপিস্ট তৈরি হননি। আমরা না রেপ টেপ হওয়ার আগের কোনো স্টেপ নিয়ে চিন্তা করি না, আমরা পরে, আরে একটা রেপ হয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, তারপরে তুমি তাকে শাস্তি দিচ্ছ, যা খুশি করছো, কি আসে যায়। আমাদের সমাজে আগে এগুলো নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। এখন তো আনলিমিটেড ডেটা, ফোন খুললেই তুমি এসব দেখছো। আর এই পর্নোগ্রাফিতে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে পুরুষ এবং নারী উভয়। নারীরাও কিন্তু ভাবতে, পর্নোগ্রাফি দেখাতে তো নারীরা এগিয়ে যাচ্ছেন ক্রমশ, ওনারাও কিন্তু ওটাকে নর্মাল ভাবছেন, যেটা ভুল হচ্ছে। এই যে বলছে না অনেক ইম্পোর্টেন্সির আসছে ডিভোর্সে, ওনারাও কিন্তু ওগুলো দেখে ভাবছেন আমার হাজবেন্ড তো এরকম পারফর্ম করতে পারেন না, তাহলে বোধহয় উনি আনরিয়েলিস্টিক। ওনারা ভাবছেন আমার হাজবেন্ড ইম্পোর্টেন্ট বলে ওনারা চলে যাচ্ছেন ইম্পোর্টেন্ট। এবং মুশকিলটা হচ্ছে যে আমাদের যে ইম্পোর্টেন্ট যে বলে দাগিয়ে দিচ্ছেন, সেই সঠিক পরীক্ষাগুলো তো আমাদের এখানে ঠিকঠাক করে কেউ করে না। বাবা মা কি বলছেন বলুন তো, বলছে বলো তো, না 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 দিদি এইসব করানো যাবে না, ওই সমাজের একটা ভীষণ লজ্জার ব্যাপার। আরে তা আপনি তো তখনই লড়াইটা করতে পারবেন যদি সঠিক রিপোর্টটা আসে। আপনি তো আদালতে দাঁড়িয়ে বলতে পারবেন না না উনি মিথ্যা কথা বলছেন, আমার এই তো দেখুন আমার ছেলের রিপোর্ট। ওনারা কিন্তু সেটা করাবেন না, ভয় পাচ্ছে সমাজে, লজ্জা, এসব রিপোর্ট। ছেলেটিও লজ্জা পাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে মরে। কারণ একজন পুরুষ মানুষের কাছে তাকে ইম্পোর্টেন্ট বলাটা কিন্তু তার পৌরুষে একটা ভীষণ আঘাত।
রাইট, সে কিন্তু এটা ভেতর ভেতর নিতে পারে না নিতে মেনে। পারে না, এবং তখন না অ্যাবসলিউটলি তার ভেতরে নানান রকম অন্যরকম জিনিসও তৈরি হতে থাকে। তো কারেক্ট। আমাদের না এন্টায়ার সমাজ ব্যবস্থায় ভীষণ মানে একটা ভুল ধারণা নিয়ে আমরা বড় হচ্ছি, সবাই ছেলে মেয়েদেরকে বড় করছি, এবং পুরুষ মানুষের জন্য কোনো দিকেই কোনো কিছু তাদের শেখাচ্ছি না। তবু মেয়েদের জন্য সামান্য হলেও আলোকপাত হচ্ছে। পুরুষ মানুষ কিন্তু একটা টোটাল অন্ধকার দুনিয়ায় বড় হচ্ছে, তারা কিচ্ছু জানে না। কিছুই ওই জানে না। বাবা মা ছোটবেলা থেকে শেখাচ্ছে তোকে ডাক্তার হতে হবে আর তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, ম্যাক্স টু ম্যাক্স তুই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও হতে পারিস, মানে ওটাও সেরকম একটা কিছু গ্লোরিয়াস প্রফেশন নয়। কারেক্ট। ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে তো জীবন বৃথা। পাশের বাড়ির ছেলেটি 98 পেয়েছে, তুই কেন 93 পেলি? হ্যাঁ, এই যে প্রেশার। এর মধ্যে প্রেশারের মধ্যে তোকে বড় চাকরি পেতে হবে, বিদেশ যেতে হবে, তোকে আমেরিকা যেতে হবে, পাশের ছেলেটা গেছে, এই প্রেশারে ছেলেদের কোনো বৃত্তির আর বিকাশ নেই। সে খেলতে চাইতো কিনা, সে আঁকতে চাইতো কিনা, গান গাইতে চায় কিনা, কবিতা লিখতে চায় কিনা, এসব করে কি হবে? বাবা মা তো সেসব দিক, হ্যাঁ তুমি ক্রিকেট খেলতে চাইলে তোমার কিন্তু বিরাট কোহলির মতো হতে হবে, তাহলে তুমি ক্রিকেট খেলতে পারো। আরে বিরাট কোহলি কি আর একদিনে হয়েছেন? একটু একটু করে পৌঁছেছেন, সেসব কোনো ব্যাপার নেই। তোমায় মাথা গুঁজে শুধু বইয়ের পড়াশোনা করো। আগে তবু ছেলেরা একটু খেলতে টেলতে যেত, মাঠটার ছিল, এখন তো সেইগুলো সব চলে গেছে। আর সারাদিন তো শুধু ওই একটাই জিনিসের মধ্যে আমরা আটকে গেছি, হ্যাঁ, মোবাইল আর নয়তো ট্যাব, আর সেই থেকেই যা। কিন্তু বাবা মাই তো দিচ্ছেন এগুলো। ওটাই তো বলতে চাইছি, গুগল জেঠু আছেন আমাদের, সেই গুগল জেঠু করতে গিয়ে তো একজন গাড়ি নিয়ে পড়েই গেল, মারাই গেল। তো মানে এই প্রজন্মটাকে না আমরা একদম শেষ করে দিয়েছি। এবং আমার যেটা মনে হয় শ্রীময়ী, পেরেন্টিং, যে বাবা মায়েদের না অনেক বেশি কাউন্সিলিং দরকার আর শিক্ষা দেওয়া দরকার। কারণ এই প্রজন্মটাকে বাবা মা একদম হাত ধরে শেষ করে দিচ্ছেন, কারণ নিজেরাই তো কিছু জানেন না, কিছু জানেন না। ইউ নো, I remember because আমি সাংবাদিকতা করেছি অনেক দিন at a national level. I mean, there were very few women. এখন there are many more. But leadership, it's mainly men even now. But whatever. You know, I used to hear the locker room talk, যেটা বলে, you know, the boys club. আমার টিমে সব ডিজাইনার গুলো ছেলে ছিল, সো ওদের নর্দার্ন ইন্ডিয়াতে ছেলেদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়। তো বিয়ে হচ্ছে, আরে यार अब तो खुला सांड नहीं रहा, अब तो तेरी बैंड बज गई, you know, ভাবি आके तो तेरी केस ले लेगी, এরকম। and তারপরে the need for the colleagues, যারা ওনার co-workers, male co-workers, to know कि पहली रात में तूने चूहा मारा कि नहीं। তো প্রথমে না আমি বুঝতাম না, বিকজ যখন আমি প্রথমে কলকাতার বাইরে গেছিলাম 20 years old, আমার হিন্দিও এত ভালো ছিল না, দো ইট ওয়াজ মাই থার্ড ল্যাঙ্গুয়েজ। আমি তো কি বলছে এরা, চুহা নেই মারা, মানে বেসিক্যালি তারপরে আমি দেখলাম যে এটা কিন্তু সব কমিউনিটিতে আছে, যে প্রথম দিন মানে ওই বেডে ডিসাইড হবে যে হু উইল ওয়্যার দ্য প্যান্টস ইন দ্য রিলেশনশিপ। অ্যান্ড একটা দেখবে ইভেন ইন উইমেন, মেবি বিকজ উই অলসো ল্যাক সেক্সুয়াল এডুকেশন, আমাদেরও কিন্তু সামওয়্যার আমরা ভাবি যে আ ম্যান, দ্য সাইজ ম্যাটার্স, মানে সাইজ উইল ডিটারমিন হাউ গুড ইজ হি ইন বেড। এটা মানে এটা আমাদেরও মাথায় আছে, কিন্তু মানে আই ক্যান টেল ইউ ফর আ ফ্যাক্ট, বিকজ উই আর টকিং ভেরি ফ্র্যাঙ্কলি, দ্যাট আই ওয়াজ ওয়ান্স উইথ আ ম্যান হু ডিড নট হ্যাভ আ, you know, a very large penis. I mean, as blunt as that. And I could see that shame in him. I didn't have any problem. মানে it was okay. He was good till the time the relationship lasted. ঠিক আছে, we parted ways. কিন্তু মানে আমি দেখতাম ও একটু মোটা ছিল, ওর man boobs নেই, he was very, no, I won't wear this t-shirt, don't buy me these kind of t-shirts, my man boobs are showing. What man boobs, yaar? It's like breast, তো ছেলেদেরও তো breast cancer হয়, খুব ফেটাল সেটা, হ্যাঁ প্রচন্ড ফেটাল, সঙ্গে মারা যায়। তো এগুলো নিয়ে তো তোমরা কি স্কুল লেভেলেও কাজ করছো ফর দি অ্যাওয়ারনেস? দেখো, স্কুল লেভেলে যেতে গেলেও তো গভর্নমেন্টের মাধ্যমে যেতে হবে, সেটা তো হয়তো এখনো চেষ্টা খুব করছি, কিন্তু পারমিশন। কিন্তু একটা ইন্টারেস্টিং তথ্য তোমাকে দিই, সেদিন আমার অফিসে, তার আগে আমার কাছে ফোন করেছিল কয়েকটি মেয়ে, 7-8টি মেয়ে, ওরা আমায় ফোন করলো একটা গার্লস স্কুল থেকে, হ্যাঁ, বললো ম্যাডাম এরকম আমাদের জানেন তো, আমাদের ওই বাংলা ইয়ে থেকে একটা 11-এ পড়ে মেয়েগুলো প্রবাবলি, একটা প্রজেক্ট করতে হবে, আমাদের টিচার বলেছেন, তো আমরা সোশ্যাল ওয়ার্কে, তো আমাকে না আমরা না ভেবেছি একটু আপনার অফিসে যাব। তাই বললাম বাংলা এতে প্রজেক্ট করবে আমার অফিসে কেন? বললো না, আমরা না আমাদের প্রজেক্টের বিষয় হিসেবে পুরুষের অধিকার বেছেছি আর আপনাকে বেছেছি। আমি তো খুবই অবাক, আমি বললাম যে আমি ঠিক বুঝলাম না বিষয়টা। বলছে আমাদের টিচারও এগ্রি করেছেন, আমরা আসবো। তারপরে মেয়েগুলো না আমার অফিসে এলো, খুবই একদম জাস্ট অল্প বয়সী মেয়ে, 11-এ পরে, স্কুলের ড্রেস পরেই এলো, এবং ওরা দেখলাম এত পড়াশোনা করেছে আমাকে নিয়ে আর পুরুষের অধিকার নিয়ে, এত সমস্ত দারুণ কোয়েশ্চেন তৈরি করেছে। আমি না মানে আমার কিন্তু সেদিন খুব ভালো লাগছে
লাগছিল আর আনন্দ হচ্ছিল যে এই লেভেলে মেয়েরা অন্তত যদি এটা বুঝতে পারে তাহলে কিন্তু সবকিছু অনেক পাল্টাবে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে, ছেলেরা কিন্তু এই পড়াশোনাটা করছে না। কেন না, কারণ আমি তোমাকে এখনো বলছি, ছেলেরা না এখনো স্টিরিও টাইপের মধ্যে বেঁচে আছে। 11-12 ছেলেদের কিন্তু নেই বলবো না, কারণ আমি একটা কুইজে গিয়েছিলাম শব্দবাজির ওপরে, ওখানে হলদিয়া থেকে অনেকগুলো ছেলে এসেছিল, ওরা কিন্তু এসে খুব আমাকে বললো ম্যাম আপনারটা খুব শুনি, কিন্তু অ্যাভারেজ আমি বলছি বেশিরভাগ ছেলে 11-12 হয়তো পুরুষের অধিকার বা আমাকে নিয়ে কিছুই জানে না। কিন্তু এই মেয়েগুলোকে আমার সেদিন ভীষণ ভালো লেগেছে, ওরা প্রজেক্টটাই তৈরি করছে, 21টা কোয়েশ্চেন ওরা তৈরি করে এনেছে, 7 জন 3টে করে কোয়েশ্চেন করলো। তো আমি কিন্তু ওদের নিয়ে খুব আশাবাদী হলাম যে এই জেনারেশনের মেয়েরাও যদি অন্তত এটা নিয়ে জানতে শুরু করে তাহলে সবকিছু অনেক বদলাবে। তো এটা তো সত্যি সত্যি স্কুল লেভেল থেকে শুরু করা উচিত। পুরুষের অধিকারের কথা বলছি না, কিন্তু এই যে সেক্স এডুকেশন, এবং মুশকিলটা হয়ে যাচ্ছে কি জানো, আমাদের এখানে লোকে সেক্স এডুকেশন মানে কি ভাবছে বলো তো, পুরুষ এবং নারী বিছানায় কিভাবে কি করে সেইটা। না না না, সেক্স এডুকেশন ইজ ডিফারেন্ট। সেক্স এডুকেশন নারী পুরুষের শরীরের গঠন, তাদের কি কাজ, তার মানে ভবিষ্যতে তাদের শরীর কিরকম ভাবে বেড়ে উঠবে, অ্যাডোলেসেন্সে কি কি প্রক্রিয়া হতে পারে, কি কি মানে শরীরের পরিবর্তন হতে পারে, এগুলো জানানো, কোন জিনিসের ফলে কি ভুল হতে পারে সেগুলো জানানো, সেটাই সেক্স এডুকেশন। কিন্তু মুশকিলটা কি বলতো, আমরা তো এখানে গন্ডগোল করে ফেলছি না, আমরা তো এখনো সেই মানধাতার আমলে পড়ে আছি, আর সেক্স এডুকেশনের কথা উঠলেই রেডে করে উঠছি, না না স্কুলের ছেলে মেয়েদের, আরে স্কুলের ছেলে মেয়েদেরকেই তো শেখাবো, তারাই তো একদিন বড় হবে, তারাই তো দেশের ভবিষ্যৎ হবে, তবেই তো একটা সুস্থ জেনারেশন তৈরি হবে। না এই যে আজকে দেখবে টিনেজ প্রেগন্যান্সি বেড়ে যাচ্ছে, ইটস এট অ্যান অল টাইম হাই, কিন্তু আমরা প্রিটেন্ড করি নোবডি ইজ হ্যাভিং সেক্স। Everybody is having sex. Everybody is having sex. Absolutely, everybody is having premarital sex যে কিভাবে বেড়েছে, আমি কিন্তু সেটা ন্যায় অন্যায়ের কথা একদম না, I'm not judging. তুমি এই ফ্রি মিক্সিং এর যুগে কিভাবে আটকাবে এই সমস্ত? Absolutely. সব জায়গায় পার্টি হচ্ছে, 11-12 এর ছেলেমেয়েরা পার্টি করছে, 9-10 এর ছেলেমেয়েরা পার্টি করছে এবং ড্রিঙ্কও করছে, সবকিছু করছে, এইসব আটকাবার ক্ষমতা তোমার আমার নেই। তো তাহলে আমাদের কি উচিত, তাদের এই প্রস এন্ড কনস সমস্ত জানিয়ে রাখা। অনেক বছর আগে ছোটবেলা এপার বাংলা ওপার বাংলায় শঙ্করের লেখা পড়েছিলাম, সেই কোন সময় মানে ইউএসএ তে মানে বাচ্চা মেয়ে পার্টিতে যাচ্ছে, মা তার দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছেন কন্ট্রাসেপটিভ পিলের তা কাজে সে কোন সময় এই সমস্ত আমরা পড়েছিলাম। তো আমার কথা যে এগুলো হোক বা না হোক, প্রিমেরিটাল সেক্স আমাদের দেশে আছে, প্রবল ভাবে আছে, এবং সেটা কিন্তু শহরে নয় গ্রামেও আছে, ছিল চিরকাল, নানান রকম ভাবে ছিল। তাহলে এগুলো নিয়ে তো শিক্ষা থাকতে হবে। তো মানে আমাদের শকুন্তলামে তুমি দেখো, অভিজ্ঞানম শকুন্তলামে গন্ধর্ব বিবাহ, হোয়াট ইজ দ্যাট? গন্ধর্ব বিবাহ তো একটা বিরাট জিনিস, এটা বিরাট জিনিস আমাদের দেশে। সেটার যদি একটা স্বীকৃতি ছিল, কবে কোন কালে, প্রি হিস্টোরিক এজ থেকে চলছে। তুমি দেখো পুরোটাই তো তাই, তাহলে পুরোটাই তো why are we in denial? ক্রমশ এরকম হতে হতে আজকে হ্যাঁ, আমরা ডিজিটাল ইন্ডিয়া যুগে যেসব কথাবার্তা বলছি না, আমরা বিএনএস 69 চালু করলাম এই যুগে এসে, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এর থেকে লজ্জার আর কিছু হতেই পারে না। আমরা বলছি ডিজিটাল ইন্ডিয়া, চালু করলাম আইন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, যেখানে একটা সম্পর্ক 3 মাস টেকে না, 1 বছর টিকলে তো বাবার বিয়ের 5 বছর মানে তো এখন গ্র্যান্ড সেলিব্রেশন হওয়া উচিত। সেখানে আমরা বলছি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এটা কিসের সুবিধে করে দেওয়া? লয়ার্সদের সুবিধা করে দেওয়া। Absolutely. আর কিছু মেয়ে যারা সারাক্ষণ মানি এক্সটর্শনে ব্যস্ত, তাদের সুবিধা করে দেওয়া। আর কাদের? তুমি একটা ইন্টারভিউতে, একটা পডকাস্টেই বলেছো যে আজকালকার দিনের মেয়েরা দে ইকুয়েট এম্পাওয়ারমেন্ট উইথ সেক্সুয়াল ফ্রিডম, এবং যৌন স্বাধীনতাটাই ওনারা দেখেন অ্যাজ বিশাল আমি লিবারাল, বিশাল প্রোগ্রেসিভ এটা। এবং তুমি সেইখানে উদাহরণ সমেত তুমি অনেক বলেছো যারা ধরে নাও মডেলিংয়ে আছে বা সেলিব্রিটিস, তারা এই রিল বানায়, পার্টিতে যায়, অ্যান্ড স্কিম্পিলি ক্ল্যাড, মানে তাদের মেধার কোনো জায়গা নেই কিন্তু তাদের শরীর প্রদর্শন। আচ্ছা, এটা তুমি যে বললে, তোমার এটা তো একটা বিশাল কন্ট্রোভার্সিয়াল রিমার্ক ছিল, এটার জন্য তুমি সাংঘাতিক ট্রোলড হয়েছো, এবং অনেক মেয়েরা বলেছেন যে ওনার নিজের অ্যাপিয়ারেন্সটা দেখো, উনি নিজে এদিকে ছেলেদের, আচ্ছা এটা বয়েজ কাট, হু সেড ইটস আ বয়েজ কাট? মানে চুল ছোট মানে যে ওয়াই ডু উই কল ইট বয়েজ কাট? এটা তুমি দেখবে ছোটবেলা থেকে বয়েজ কাট করো, বাচ্চাদের বয়েজ কাট করো, কিন্তু উনি তো নিজে এত ফেমিনিন সাজেন, উনি কাজল পরেন, মেকআপ পরেন, আংটি পরছেন, তুমি ওয়েল ড্রেসড গ্ল্যামারাস একজন ভদ্রমহিলা। তো তোমাকেও ডু ইউ হ্যাভ টু ফাইট against, মানে basis of what you say, your views? I think every person, and I keep saying this on my show, we have a freedom of expression. Your views are your opinions, my questions are my views and my opinions. তো তোমাকে কি এটা ফেস করতে হয়? প্রথমত তুমি এটা কেন বলেছিলে? দেখো, আমি দুটো ভাগ করি। একটা হচ্ছে তুমি যেটা প্রথমে বললে,
তোমাকে আমি একজন খুব এম্পাওয়ার্ড ওম্যান মনে করি, Okay, কিন্তু thank you. শ্রীময়ী তোমাকে কি কোনোদিন ওরকম রিল বানাতে হয়, না, ওরকম না। জামা কাপড় পরতে হয়? তুমি তো তোমার মেধা, ট্যালেন্ট, ইন্টেলিজেন্সের জোরেই আছো, বেঁচে আছো। তা এত ভালো বই লিখছো, জার্নালিজম করেছো, এরকম সুন্দর সুন্দর পডকাস্ট করছো। তোমাকে অ্যাটলিস্ট মানে ইন্ডিয়াতে সবাই চেনে, আর তোমাকে তো তোমার মেধার জোরেই চেনে। হুম। তোমাকে তো ওরকম জামা কাপড় পরে ওরকম শরীর দেখিয়ে কোনোদিন শ্রীময়ী পিউকুন্ডু হতে তো হয়নি। বাট রিল দেখে তো কাজ পাচ্ছে, তাহলে ওরা কি করবে? না, আমি সে কথা বলছি না, রিল দেখে সেটা তো এটা এখন একটা খুব গন্ডগোল, হচ্ছে, এটাই আমি গন্ডগোলের বললাম। ব্যাপার। ইনস্টাগ্রামে ফলোয়ার দেখে মানুষকে যদি হুম, কাজ হুম, পেতে হুম। হয়, তার থেকে তো দুঃখের আর কিছু আমাদের জন্য হতে পারে বাট না। ইটস হ্যাপনিং। এটাই তো, এই জায়গাতেই আমরা নেবে এসেছি না, সত্যি আমরা নেবে সো এসেছি। স্যাড। খুব লজ্জা লাগে। And how much we objectify এইখানে women. নিম্ন মেধা, এই যে Exactly. এই ওমেনদের জন্য কি হচ্ছে বলতো, তোমাদের মতন মেয়েদের সম্মানহানি হয়ে যাচ্ছে। নিম্ন মেধাতে উচ্চ মেধার যারা মানে রয়েছেন মহিলারা, তাদের তো লজ্জার জায়গা তৈরি হয়ে যাচ্ছে না, এটা আমার খুব খারাপ লাগে। কারণ আমি এম্পাওয়ার্ড ওমেন অনেক চিনি, যাদের সঙ্গে অনেক অনুষ্ঠানে যাই, দেখা হয়। সেদিন যে ধরো আমরা যে সেমিনারটা সেদিন বসলাম, Absolutely. এত উচ্চ মেধার ওমেনরা ছিলেন, তারা কি কেউ ওরম ভাবে সেজে এসেছিলেন, নাকি তাদের এগুলোর কোনো প্রয়োজন আছে বলো? অনেক অভিনেত্রীও তো আছেন ভালো ভালো, যাদের এগুলো না দরকার না পড়ছে না না। না না। শুধু মেধার জোরে যারা আজকে এখানে আছেন, অনেক গায়িকা আছেন, কারোর এগুলো দরকার পড়ছে না, বা লেখিকা আছেন, সবাই তো আছেন। এবং আমি যেটা like recently I was hearing this actress Rashmika Mandana ও বলছিল মহিলা women in cinema. Then I was like, why isn't any of the journalists asking her that Rashmika, তুমি যে নাচটা করলে পুষ্পা 2-তে, পুষ্পা 2-তে but আমার কথা হলো might as well film a sex scene না, মানে why are you not showing কাপলের মধ্যে একটা intimate moment? You can show it. আবার সেন্সর কাকুরা এসে যাবে না। আমার কথা হলো আমরাই তো এই সিনেমা বলো, লট অফ ওটিটিতে I will say comparatively better কাজ হচ্ছে, but if you look at serials, if you look at it, we are objectifying women. এক্স্যাক্টলি, আমি সবসময় Even বলে these যাচ্ছি এই reels কথাটা। তুমি যদি দেখো, women are objectifying themselves Themselves, and আমি then তো they are এটাই saying বলছি। কি আমাদের রাইটস এর প্রবলেম। এটা আমি বারবার বলছি যে মহিলাদের, যে আপনারা সাবজেক্ট হতে শিখুন, আপনারা কেন নিজেদেরকে অবজেক্ট বানাচ্ছেন? আর তারপরে তোমায় বলি যে আমার সাজগোজ নেই, তো আমার এই চুল কাটাটা 99 থেকে, বয়েস কাট। এরকম 99, যদি এটা বয়েস কাট হয় আমি জানি না। কারণ আমার মনে হয়েছিল তখন চাকরি টাকরি করতে শুরু করলাম, চুলটা ছোট থাকলে না খুব সুবিধা, ম্যানেজেবল শুধু না, তাড়াতাড়ি স্নান করে যখন অফিস যাবো হট করে চলে যাওয়া যাবে, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। তো যারা এটা নিয়ে ট্রোল করেন তাদের এটা বলতে চাই, তখন মেন্স রাইট খায় না গায়ে মাখে দূরস্থান, এরকম যে কিছু হতে পারে কোনোদিন সেই স্বপ্নের কল্পনাতেও ছিল না। 99 থেকে আমার এরকমই চুল। আর সাজগোজের কথা বলি, আমি সাজতে খুবই ভালোবাসি, এবং এই যে তুমি এত সুন্দর সেরেছো, মানে সাজগোজ করা মেয়ে আমার ভীষণ পছন্দ। আমি না বিশ্বাস করিনি কোনোদিন সোশ্যাল অ্যাক্টিভিস্ট মানে একদম কোনো সাজগোজ ছাড়া মানে কিছু করব না, একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবো। ছেলেদের ক্ষেত্রেও পছন্দ করি না, মেয়েদের ক্ষেত্রেও করি না। মানে আমার কথা, যে প্রফেশনেই আছো ইউ হ্যাভ টু বি প্রেজেন্টেবল ফার্স্ট, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তোমায় আগে না প্রেজেন্টেবল হতে হবে, যা তুমি করছো। আমি যতদিন গান বাজনা করেছি ততদিনও এরকমই ছিলাম, কর্পোরেটেও এরকম ছিলাম, সবসময় এরকমই ছিলাম। সাজগোজ সুন্দর হতে হবে, তোমায় দেখে যেন লোকের ভালো লাগে। আর তার বাইরে ব্যক্তিগত, কেন বড় দুল পরি, কেন নোক এরম করি, এগুলো আমার ব্যক্তিগত চয়েস, আমার ভালো লাগে, আমি করি, যতদিন পারবো করব। তাহলে আমাদের সাজ নিয়ে লোকের যদি প্রবলেম হতে শুরু করে, তাহলে তো খুবই সমস্যা। আপনারাও সাজুন, কে বারণ? হ্যাঁ, কে বারণ করেছে? মানে এটা তো ব্যক্তি স্বাধীনতা। সাজলে না নিজের মনও ভালো থাকে। আমার তো ভালো লাগে, নিজেকে যখন ভালো লাগে না, তখন সবাইকে ভালো লাগে। এক্স্যাক্টলি। আমার নিজেকে যদি ভালো না লাগে, সেলফ লাভ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি পুরুষ মানুষকে যেটা শেখাতে চাইছি, যেটা পুরুষ মানুষ সবচেয়ে লাগে, পুরুষ মানুষের কিন্তু সেলফ লাভ খুব কম, পুরুষ মানুষের সেলফ লাভ, এই জন্য এত প্রবলেম হয়ে যাচ্ছে। আর এইটার মধ্যে কোনো ক্রেডিট নেই যে আমি বাবা মা ছেলে মেয়ে স্ত্রী সবার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছি, তাই জন্য আমি ছেঁড়া জামা পরে ঘুরছি, আমি এটাই বিশ্বাস করি না। আচ্ছা, একটা কথা বলো, এই যে মিসট্রাস্ট তৈরি হয়েছে মানে বিটুইন দ্য টু সেক্সেস, মেন অ্যান্ড উইমেন, ওয়াই? এটার মেন কারণ এইটাই, এই যে ছেলেরা না এখন ভাবছে বিয়ে করলেই চারপাশে দেখছে যে বিয়ের পর হয়তো 1 মাস বাদে চলে যাবে, 2 মাস বাদে চলে যাবে। আমাদের কাছে না 30 বছর বাদেও এসছেন বিয়ের, ওরকম সেদিন আছেন এক ভদ্রলোক, 82 বছর বয়স, এরকম এসছেন। আবার বিয়ের 1 মাসের মধ্যে এসছে। সবচেয়ে আমার যেটা অবাক লাগে, যেন 8 বছরের প্রেম বিয়ের 3 মাসের মাথায় এসছে। কেন? এটা বুঝতে পারছি না, এই জায়গাটায় না আমি এখনো কিছু বুঝে উঠতে পারছি না। আমি নিজেই বলছি যে আপনাদের তো 8 বছরের প্রেম। বলছে দিদি বলতে পারবো না, 3 মাসের মাথায় ছেলেটি এসছে, মেয়েটি চলে গেছে, কেস করেছে, এসছে।
কি হবে? আমার এই জায়গাগুলো খুব কনফিউজিং লাগছে যে স্টিল গ্রে কেন? এই যে এরিয়াগুলো 8 বছর ধরে প্রেম, তাহলে হুম আপনারা তো মোটামুটি যে প্রেমের সময় যে রহস্য-টহস্য না, একে অপরকে চিনি না, বাড়িতে যাতায়াত ছিল, সবাই সবটুকু জানেন। তাহলে 3 মাসের মাথায় কি হুম হলো? 6 হুম মাসের মাথায় কি হলো? হুম এই জায়গাগুলো একটু এখনো ধন্দে আছি। কেন বুঝতে পারছি না। হুম কিন্তু আমার মনে হয় মিসট্রাস্টটা না এইজন্যই আসে যে ছেলেরাও বুঝে উঠতে পারছেন না হুম যে মেয়েটি কেমন হবে। আর এত দেখছেন না চারপাশে এরকম যে গন্ডগোল হয়ে যাচ্ছে হুম সবকিছু। হুম আর মেয়েরাও না অনেকেই ভেবে নিয়েছেন যে মানে বিয়ে সবাই, এখনো বলব যে সবাই নন। তাই বলে কি কেউ সংসার করছেন না? সে তো এখনো বহু মেয়ে স্যাক্রিফাইস করছেন। বহু মেয়ে ভালোভাবে সংসার করছেন। কারণ রবীন্দ্রনাথের একটা কথা আছে জানবে, মন্দ যদি ৩৪ ভালোর হুম সংখ্যা ৫৭। হুম তাই জন্যই কিন্তু এখনো পৃথিবীতে আলো জ্বলে, চলছে এখনো সূর্য ওঠে, চন্দ্র ওঠে, হুম এখনো পৃথিবী হুম চলে। সবাই যদি এরকম হয়ে যেতেন পৃথিবী নিশ্চয়ই চলতো না। অফকোর্স হ্যাঁ কক্ষনো চলতো না। কিন্তু সেই যে জিনিসগুলো হচ্ছে এত মানে মেয়েরা এরকম করছেন, এত ছেলেরা আমাদের কাছে আসেন, আমাদেরও তখন মনে হতে শুরু করেছে, আরে তাহলে সব মেয়ে কি এরকম? হুম কারণ আমরা রোজ এটা দেখছি। আবার মেয়েদের কাজ যারা করেন তাদের কাছে হয়তো ওমেন্স কমিশনে রোজই এত মেয়ে যাচ্ছেন, ওনারা হয়তো ভাবেন সব সব পুরুষই ছেলেরা এরকম সব হুম পুরুষই প্রতারক। হুম কিন্তু সেটা তো না। কিন্তু একটা বড় সংখ্যক এরকম শুরু হয়েছে। তার প্রথম এবং প্রধান কারণ না, আমরা না ছেলে মেয়েদেরকেও বাড়িতে আজকাল আর কেউ শেখাই না যে কিভাবে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে ট্রিট করবে, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে ট্রিট করবে। ওই যে বলেছি, খালি পড়াশোনা করো, ফার্স্ট হও, চাকরি পাও, নিজেদের ক্যারিয়ার গোছাও, এই হুম করতে গিয়ে বেসিক জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে হুম সব। সেগুলো আমরা কেউ কাউকে, আর সবচেয়ে বড় কথা আমাদের একটা ছেলে একটা মেয়ে, হুম কারোর তো ধৈর্য নেই। যা চাইছে তাই হাতে তুলে দিচ্ছি। হুম যেমন খুশি জীবনযাপন করছে। কিন্তু বিয়ে মানে জানবে খানিকটা তো অ্যাডজাস্টমেন্ট। হুম খানিকটা তুমি একটা অন্য, কম্প্রোমাইজ আমি তো ছেলেদের বরং এখন বলছি আপনারা একটা কাজ করুন। অনেকদিন তো মেয়েরা এলো, এবার আপনারা শ্বশুরবাড়িতে যান। হুম ওরকম একটা সেটা করুন কেন না। হয় না হাউস অলওয়েজ হাসব্যান্ড টাইপের ওয়ান্ডার করুন না। বলুন না হ্যাঁ চাকরি-বাকরি করব হ্যাঁ না, তুমি চাকরি হ্যাঁ করো। আমি তোমার বাড়িতে যাই। হ্যাঁ আমি মাঝে, মাঝে বাপের বাড়িতে আসবো। তুমি যেমন হ্যাঁ অনেক সময় বাপের হ্যাঁ বাড়িতে গিয়ে থাকো। হ্যাঁ আমি যাবো। তোমার আমার বাবা-মার সঙ্গে। দাদু আমার মেটার্নাল গ্র্যান্ডফাদার হি লিভড ইন হিজ মানে হি লিভড ইন হিজ শ্বশুর বাড়ি হুম। আমার বাবা এখন যে আমরা কলকাতায় রিলোকেট করেছি দিস ইজ মাই মেটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস হাউস হি ইজ টেকিং কেয়ার অফ ইট লাইক মাই মাদার্স নো মোর হি ইজ টেকিং কেয়ার অফ ইট হি ইজ রানিং টু পে দ্য ট্যাক্সেস মানে হি ইজ সো রেসপন্সিবল ফর তো দিস হাউস কি হয়েছে? হোয়াই ইজ অসুবিধা ইট কি হয়েছে? ব্যাড এবার আমার ছেলেদের একটা ইগো। আমি বললাম যে আপনারা যান না শ্বশুরবাড়ি। হ্যাঁ গিয়ে বলুন শ্বশুরমশাইকে যে আমরা এখানে থাকবো। আর বউকে বলুন তুমি এবার চাকরি করো, আমি সব বাড়ির ঘরের কাজ দেখবো। আর ছেলেদের মা-বাবাকে না একটা কথা তোমার এই শো এর মাধ্যমে বলতে চাই। প্লিজ বলো প্লিজ ছেলেদেরকে সব কাজ শেখান। হুম প্লিজ, আমার অনুরোধ। এই আমার বাবু তো কিছু পারে না, তো আমার বাবু তো এক গ্লাস জল গড়িয়ে খেত না, বিয়ের পরে তুমি এসে ওকে দিয়ে চা করাচ্ছ, এ করাচ্ছ, এইগুলো বন্ধ করুন। এগুলো বলে এখনো হ্যাঁ, লোকে মায়েরা খুবই তো বলেন। মান্ধাতা আমলের না, চিন্তাধারা মায়েরা খুবই ছেলের বউদের বলেন। এ ব্যাপারে আমি নিশ্চিত। ওকে যে আমার বাবুকে তো আমি এক গ্লাস জল গড়িয়েও খেতে শেখাইনি। এই তো বাবু এখন চা করছে, এই তো বাবু এখন অমলেট বানাচ্ছে। তা হয়েছে কি? এগুলো বেসিক লাইফ স্কিল। এগুলো করলে কি ক্ষতি? হ্যাঁ রান্নাটা তো না, কোনো না। আর জেন্ডার মায়েদেরও স্পেসিফিক বলছি নয় মেয়েদেরকে একটু কাজকর্ম শেখান। কারণ যদি ধরুন বিদেশে যাবে দুজন, তখন তো সবই করতে হবে। হুম ইভেন প্রবাসে গেলেও আমি। দে শুড লার্ন ড্রাইভিং জানো তো এটা আমি খুব নোটিস করেছি আমার যারা ম্যারিড ফ্রেন্ডস আছে আমি এটা নিয়ে ওদের বকিও না আজকে যে যেতে পারবো না কেন ড্রাইভার না আসেনি। না না ড্রাইভার হলো বর ও আচ্ছা, যে ও তো আজকে কল আছে বা ও তো আজকে অন্য জায়গায় যাবে ও আমার শাশুড়িকে ডেফিনেটলি তো মেয়েদেরও আরে সবার। তো তোমার আমি এটাই বলতে চাই, ছেলে ছেলে তো মেয়ে উভয় সবকিছু শিখুন। হ্যাঁ ছেলেরাও রান্না বান্না শিখুন, তাহলেই একমাত্র হবে কি ইকুয়ালিটিও আসবে। হুম আর এই যে আপনি ভাবছেন একটা বউ না থাকলে কি হবে, একজন আমায় এসে বলেছিল, প্লিজ আমি বলছি এগুলো, দিদি কি হবে বিয়ে না করলে, জামা কাপড় কে মেলবে হ্যাঁ ওয়াশিং মেশিনে, হ্যাঁ গ্যাস কে নেবে বাড়িতে, এ কি এই এ ধরনের তো মেড কথাবার্তা। আমি বললাম, আপনি মেড চাইছেন, বাবা মাকে দেখার জন্য আয়া চাইছেন, না বিয়ে করতে চাইছেন সেটা বুঝুন। আর ছেলেদেরকেও এটা বলতে চাই যে বিয়ে নিয়ে যে ইউটোপিয়া না আপনাদের, যে বউ বাচ্চা সব ঠিক আছে, বউ হতেই পারে, বাচ্চা থাকতে পারে, কিন্তু আপনারা একটা এখনো ইউটোপিয়ান আইডিয়ায় আছেন বিয়ে নিয়ে। মাকে যেরকম হয়তো দেখেছেন, ঠাকুমাকে দেখেছেন, এখনো সেটা ভাবছেন। সেইটা ভাবছি আজকের মেয়েদের থেকে এই এক্সপেকটেশন রাখলে আপনাদের সম্পর্ক টেকানো কিন্তু মুশকিল হবে। আপনাদেরও সেটা থেকে একটু বেরোতে হবে। বউও থাকতেই পারে, বাচ্চাও হতেই পারে, বিগ কিন্তু পয়েন্ট অন্যরকম হতে হবে। তা না হলে কিন্তু বিয়ে টেকানো যাবে না। যারা এখন বিয়েটা টেকাতে পারছেন এই প্রজন্মে, তারা আমার ধারণা নিজেদের বদলেছেন। একটা ফেমাস কোট আছে যে সোসাইটি হ্যাজ ক্রিয়েটেড এম্পাওয়ার্ড স্ট্রং উইমেন বাট ইট হ্যাজ ফরগটেন হাউ টু মেক মেন এম্পাওয়ার্ড অ্যান্ড স্ট্রং টু লিভ ডিল অ্যান্ড লাভ দিজ উইমেন তুমিও আমাকে অফ দ্য ক্যামেরা বললে যে সিময় একটা মেয়ে যখন খুব প্রোগ্রেসিভ হয়ে যায় সে খুব মেধাশীল she has a personality she has a character men can't deal with it আমি বারবার পুরুষ মানুষকে এটাই বলতে চাইছি যে আপনারা না ওই জায়গাটা থেকে বেরিয়ে আসুন।
বেরিয়ে এসে আপনাদের সবকিছু দেখতে হবে, তবে দেখবেন এই অধিকারের লড়াইটাও আপনাদের জন্য সোজা হবে। আপনাদের কথা আপনাদের বলতে হবে। আপনারা এখনো এটাই রিয়েলাইজ করতে পারছেন না আপনাদের এই অধিকারগুলো দরকার। রাইট। আপনারা সব মানে অন্য আপনারা যাদের না ধরো নর্মাল লাইফ আছে বউ বাচ্চা নিয়ে, তারা কিন্তু ভাবছেনই না তাদের এই অধিকারগুলো দরকার। কেন ভাবছেন না আপনারা? আপনার ছেলের জন্য হয়তো আপনার দরকার, আপনার হয়তো লাইফটা কেটে গেল। এটা পুরুষ মানুষকে বোঝাতে পারছি না, নর্মাল পুরুষ মানুষকে, যে পুরুষের অধিকার। মেয়েরা কিন্তু এটা বুঝেছেন, যেই মেয়েরা ধরো তুমি একজন সিঙ্গেল ওম্যান বা একজন ওম্যান যিনি বাড়িতে আছেন, যার কোনো ঝামেলাই কোনোদিন নেই, তারাও কিন্তু মেয়েদের এই অধিকারের লড়াইটাতে ঝাঁপাচ্ছেন। কিন্তু পুরুষ মানুষ যারা বিপদে পড়েননি, তারা কিন্তু এই অধিকারের লড়াইটাকে হাস্যকর মনে করছেন। কারণ তারা ভাবছেন আমার তো কিছু হয়নি, আমি কেন যাব। কিন্তু পুরুষ মানুষ, আপনাদের বারবার বলছি, হয়তো আপনার হয়নি, আপনার ছেলের হবে না, কে বলতে পারে। তাই আপামর পুরুষ মানুষকে এটা ভাবতে হবে যে এই লড়াইটাও একটা লড়াই। মেয়েরা যেমন আপামর নারীরা ঝাঁপিয়েছেন, সেই জন্যই সবকিছু কিন্তু পেয়েছেন, সেই জন্যই তারা এম্পাওয়ার্ড হতে পেরেছেন। আপনারা করছেন না বলে আপনারা এম্পাওয়ারমেন্টের দিকে আসতে পারছেন না। আপনাদের সবাইকে বলতে হবে হ্যাঁ আমাদের এটা দরকার, এটা আমাদের রাইট। এই দেশে যেমন সবার অধিকার আছে, আমাদেরও এগুলো করতে হবে। জেন্ডার নিউট্রাল করুন লগুলোকে সব। And also a men's commission, যেটা নিয়ে তোমরা খুব লড়াই করছো। সবাইকে বলতে হবে এটা। আমরা মুষ্টিমেয় কিছু মানুষ চিৎকার করব, আমি মাঝে মাঝে টক শোতে এসে বলবো, এটা সেই জিনিস নয়। এটা আপনাকে হয়তো আপনার ভাইয়ের জন্য বলতে হবে, আপনার ছেলের জন্য বলতে হবে। আপনার হয়তো ওয়াইফ ভীষণ ভালো, কোনো ইস্যু নেই, বরং অনেক মেয়েরা অনেক বেশি বলছেন কিন্তু এই কথা। আমার সঙ্গে যখনই যেখানে দেখা হয়, বহু মেয়ে গিয়ে এসে আমায় বলছেন, দিদি আপনি একদম ঠিক কথা বলছেন, দরকার। কিন্তু ছেলেরা আমি দেখেছি এখনো যারা নর্মালি আছেন বাড়িতে, খুব অসুবিধা নেই, অনেকে তো হাসেনও আমাকে দেখে, আমি দেখেছি তো অনেকে হাসে। না। তুমি অনেক ভীষণ ট্রোলড হও, এটা আমি তো তাই বললাম। পুরুষ মানুষ আছে তার, কারণ ওনারা মনে করছেন যে কি বলছে, কোনো দরকার নেই। কিন্তু ব্যাপারটা তাই নয়। সব পুরুষের জন্য লড়াই হতে হবে। যিনি রিক্সা চালাচ্ছেন তার জন্য, যিনি কলেজের ডিন আছেন তার জন্য, যেটা মেয়েরা করতে পেরেছেন, যিনি বাড়িতে বাসন মাজেন তার জন্য লড়াই, যিনি কোম্পানির সিইও তার জন্যও এই লড়াই। সব পুরুষের জন্য লড়াই হতে হবে। এটা পুরুষ মানুষ যতদিন না বুঝবেন ততদিন কিন্তু খুব গন্ডগোল। রাইট। কামিং টু মানে a difficult conversation but an important one, মানে খুব দরকার এটা নিয়ে কথা বলা। চাইল্ড সেক্স অ্যাবিউস। আমরা যখন চাইল্ড সেক্স অ্যাবিউসের কথা বলি, আমরা অলওয়েজ ভাবি যে এটা আমাদের বাড়িতে কোনো বাচ্চা মেয়ে থাকলে আমরা তাকে ড্রাইভারের সাথে একা পাঠাই না, কাউকে নিয়ে পাঠাই যে তুই যা ওর সাথে। কিন্তু ছেলেরা পার্কে একা খেলছে, ছেলেদের কোনো তাউজি দাদাজির কাছে রেখে মা চলে গেল, ইভেন দ্য ফাদার অ্যাট টাইমস, বা বড় দাদা বা কাজিন দাদা। অথচ we have statistics, you have statistics, and I will let you say, in fact, even when it comes to acid attack, right, 37% of men are victims of acid attack. Some don't make it. এইগুলো নিয়ে আমরা, why do we not think that a boy is at greater risk? তার উপর একটা molestation বলো, গ্রোপিং বলো, একটা বিচ্ছিরি বুলিং বলো, এগুলো তার হতে পারে। আমরা কেন এটা অনুমান করতে পারি না? প্রথমে যে কথাটা বলেছিলে প্যাট্রিয়ার্কি, ওকে, সবচেয়ে বড় শিকার পুরুষ মানুষ। আমি তোমার কথা বলি, দেখবে আমাদের এখানে ছোট বাচ্চারা বড় বয়স অবধি খালি গায়ে তো থাকে, ছেলেরা তো বুড়ো বয়স অবধি খালি গায়ে থাকে। আর দেখবে ছোট বাচ্চা ছেলেরা না এমনি নেকেড ঘুরে বেড়াচ্ছে। আর যে কেউ আসছে যাচ্ছে, সে পুরুষ মানুষ হোক, কত কাকিমা জেঠিমা কাকা বাবা, ফট করে তার প্রাইভেট পার্টটা চেপে দিচ্ছে, এই কিরে, মানে খেলা ওটা, এটা কিন্তু আমরা দেখেছি চোখের উপর, মজা কিরে বলে টেনে দিল একটু। আর বাচ্চা ছেলেটা তো বোঝেই না, একটু বড় হলে দেখবে অস্বস্তি হয়। এবং অনেক বড় বাচ্চা ছেলে দেখবে অনেক সময় ওই জায়গাটা ঢেকে হাঁটে, ধরে হাঁটে, দেখবে প্যান্ট পরার পরও না ওই জায়গাটা ঢেকে রাখে। একটা জিনিস দেখো, আমাদের বাড়িতে যখন বাচ্চা মেয়ে থাকে, আমার যেহেতু বোনকে আমরা মানুষ করি, আই হ্যাভ বিন ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট হার। আমরা মেয়ে থাকলে বাড়িতে তাকে নিয়ে সাংঘাতিক আতুপুতু, মানে একা কোথাও যেতে দেয়া হবে না, বা সবসময় ড্রাইভারের সাথে। আমি এখনো মানে একা যাবে না। টিউশনে যখন এই আরজি কর এটা হলো, আমি বললাম তুই হেঁটে টিউশন যাবি না, তখন ও খুব রেগেও গেল আমার উপরে, যে ও দিস ইজ দ্য রেজাল্ট অফ আরজি কর, যে তুমি আমার মানে আমাকে তুমি কার্টেল করে দিচ্ছ। সেটা আই ডিডন্ট ডু দ্য রাইট থিং। কিন্তু আই হ্যাভ সিন ছেলেদের ক্ষেত্রে আমরা এই রকম একটা ভিজিলেন্স আমরা মেনটেন করি না। এবং thank you for sharing such insightful statistics during my research of this show, that at the end of the day 37% of men are even victims of acid attack, যেটা নিয়ে আমরা কোনো কথা বলি না। ছেলেদের ব্রেস্ট ক্যান্সার হয়, again, we don't discuss it, it's a very hush hush topic, right? Child sex abuse in boys is rampant.
অ্যান্ড টু ইয়োর পয়েন্ট, আমাদের দেশে ছেলেরা অনেক মানে অফকোর্স ছেলেরা তো খালি গায়ে এমনিতেও ঘুরে বেড়ায়, কিন্তু দে আর সামটাইমস দ্য ভিকটিমস অফ প্রিডেটর্স ইন দেয়ার ওন হোম। তোমার এটা নিয়ে কি বলার? হ্যাঁ, যেটা না তুমি প্রথম যে কথাটা শুরু হুম। করেছিলে যে প্যাট্রিয়ার্কির প্রধান শিকার কিন্তু পুরুষ মানুষ। ছেলেরা। কারণ আমরা তো ভাবিই না যে পুরুষ মানুষের কিছু হতে পারে। হুম। ওই জায়গাটা থেকেই কিন্তু সেই ভাবনাটা হুম হুম। যে পুরুষের আবার কি হবে, ছেলেদের আবার কি ছেলে তো হবে। একদম ওই যে মার্দ কা বললে যে বাচ্চা। খালি গায়ে ঘুরে বেড়ায়, সেটা হুম কিন্তু বুড়ো বয়স অবধি, হুম। বড় বয়স না না, না না। বুড়ো বয়স। এবং এই বাচ্চা ছেলেদের দেখবেন নেকেড অবস্থায়ও থাকে অনেক হুম, বড় বয়স একদমই অবধি। তাই। এবং চান করাচ্ছে ওরকম ভাবে, মায়েরাও চান করাচ্ছে, কিন্তু হুম, অনেকেই চান করাচ্ছে এবং এক্স্যাক্টলি যাচ্ছে আসছে প্রাইভেট পার্টটা টিপে দিচ্ছে। এক্স্যাক্টলি। কেন? এটা ওটা তো অ্যাবিউজ না? মজা একটা। অফকোর্স। এবং দেখবে এই জন্য ছেলেরা না বড় একটু যখন বড় হ্যাঁ। হয় ওই জায়গাটা দেখবে হাত দিয়ে চলে। হুম প্যান্ট যদি তুমি পরাও তাও না ওদের একটা অভ্যাস হয়ে যায় হাত হুম দিয়ে চলা। হুম হুম। আমরা কখনো কেউ মাথা লাগিয়ে ভাবিনি কেন? এটা কেন করে। কারেক্ট। এই যে তুমি বলছো না যে ছেলেদের এই যে ছেড়ে দেওয়া, ছেলেরা কিন্তু এই যে অ্যাবিউজটা হয় অনেক, আমি বলবো না মেয়েদের দ্বারা, অনেক সময় বাসের ড্রাইভার মানে যে স্কুল বাসে যায় না, হুম আর বিশেষ করে ধাবাতে যেসব বাচ্চা ছেলেগুলো কাজ করে, একটা তো ওটা চাইল্ড লেবার ছেড়ে দাও, হুম। কিন্তু এই যে ট্রাকের খালাসি ও, ড্রাইভার সব ভীষণ রাত্রিবেলা ভাবে। নামে না প্রচন্ড ভাবে, ইভেন অফকোর্স। এই হোটেল মালিকদের দ্বারা হুম প্রচন্ড ভাবে তারা হুম অ্যাবিউজড। হুম হ্যাঁ, হুম। কেউ আমরা ভেবেছি এসব নিয়ে। তারপরে ধরো এই বাচ্চা ছেলেকে তুমি পাঠাচ্ছ টিউশন, গানের স্কুল, নাচের স্কুল, সেই টিচাররাও মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। আমরা তো অ্যাবসলিউটলি। ভাবিনি। হুম হয়তো তুমি দেখলে একদিন তোমার ভাই বা তোমার ছেলে ঘরের কোনায় এসে আর যেতে চাইছে না, হুম। তুমি কি ভয় ভাবলে বলতে পাচ্ছে। হ্যাঁ বদমাইশ, হ্যাঁ হুম। তোমার কোনো কিছুতে মন নেই, পয়সা নষ্ট ফাঁকিবাজ। হচ্ছে, ফাঁকিবাজ, কিচ্ছুতে মন নেই, ঘরের কোনায় ঢুকে গেছে বেরোচ্ছেই না, হুম তুমি জবরদস্তি মারতে মারতে আবার নিয়ে যাচ্ছ হুম কোথায়, তার কিন্তু মন নেই। তার কিন্তু ওই যে ছেলেবেলাটা ধ্বংস হতে শুরু করলো না, হুম এই ট্রমার কারণে ভবিষ্যতে তার মেয়েদের সঙ্গে মেশা, বউ হুম আসলে তার এই সব কিছু কিন্তু নষ্ট হয়ে গেল। এবং আমি বারবার বলতে চাই, এইখান থেকে যে তার মধ্যে যে একটা রেপিস্টের জিনিস তৈরি হুম। হতে যাচ্ছে না, বা একটা পারভার্সন তৈরি হতে যাচ্ছে না, কে বলতে পারে এগুলো? আমরা কিন্তু কোনো দিন ভাবলাম না। হুম। ব্যাড টাচ গুড টাচ সমস্ত স্কুলে ছেলে মেয়ে উভয়ের জন্য চালু হওয়া উচিত, অফকোর্স উভয়ের জন্য। অফকোর্স। ইভেন দেখবে কিছু ছেলে বড় হলেও একটু থাকে না, একটু হয়তো মেয়েলি ধরনের, হুম হয়তো চাকরি করতে গেছে, হুম। তাকেও কিন্তু হ্যাঁ, বুলি molest করা হয়, হয় বুলি তো। করা হয়। এবং সবসময় কি গায়ে হাত দিলেই মলেস্ট করা হুম। নাকি? এমন এমন কথা বলা হচ্ছে টিটকিরি অনেক মারা। সময়, এরকম কলেজ আমি টলেজে, জিমেও দেখি আমি এটা। কলেজেও দেখেছি হ্যাঁ। যে এই তোর প্যান্টের চেনটা খুলতো একটু দেখি, তুমি ছেলে তো প্যান্টের হুম চেনটা খুলতো, হুম এসবও বলতে শুনেছি। হুম। তা সেগুলো মলেস্ট মেপে নয়? দেখি। আই হ্যাভ, মেপে দেখি। আমি তা যাদবপুরে আচ্ছা এগুলো আমাকে তুমি একটা র্যাম্পেন্ট। কথা বলো তো, একটা মেয়েকে যদি এই হুম কথা বলা হয়, হুম। তো জামার চেনটা খুলতো, ব্লাউজ খুলে ব্লাউজটা দেখা। খুলতো, দেখাতো, তুই মেয়ে কিনা দেখি, হুম তাহলে সেটা কি সাংঘাতিক পর্যায়ে যাবে, হুম। যেটা ছেলের ক্ষেত্রে এটাকে কেউ ভাবে এটা না। নেই। আমি হুম কিন্তু নিজের কানে এগুলো শুনেছি, এই তোর হুম প্যান্টের চেনটা খুলতো দেখি তুই ছেলে হুম। কিনা। আর ছেলেরাও কোনোদিন ভাবেনি এটা নিয়ে থানায় যাওয়া যায়, কারণ যাবে কোথায়? ইনফ্যাক্ট বয়েজ হস্টেলে আমাদের তো যাদবপুর ইউনিভার্সিটিতে ঘটলোই এত কেঁপে বড় গেল একটা এত ঘটনা। বড় একটা দুর্ঘটনা। মানে আই হ্যাং মাই হেড ইন শেম, আই এম আ ভেরি প্রাউড অ্যালামনাস অফ মাই ইউনিভার্সিটি। মানে 5 বছর আমি এবং ওখানে আমি তখন পড়েছি। একটা কথা বলেছিলাম শ্রীময়ী, হ্যাঁ, এবং মেয়েদের হস্টেলেও কিন্তু এগুলো হয়। অফকোর্স হয়। আমি বলেছিলাম এই কথা হুম একটা বড় চ্যানেলের হুম প্রোগ্রামে দাঁড়িয়ে, হুম যে আপনারা কিন্তু মেয়েদের হস্টেলেও খোঁজ নিন, যে কত মেয়ে মফস্বল থেকে এসে হয়তো ইংরেজি বলতে পারে না, হুম। হয়তো মাথায় অত তেল মাখে, স্মার্ট নেই হয়তো। হয়তো মাথায় তেল হ্যাঁ মাখে, হ্যাঁ হয়তো হ্যাঁ। জামা কাপড় তত নয়, পলিশ নয়। হ্যাঁ। দেখবেন তাদেরকে কেউ হয়তো গ্রামে ফিরে গেছে, কেউ ট্রমায় পড়ে গেছে, কেউ সুইসাইড করেছে, একটু মেয়েদের হস্টেলেও খোঁজ নিন আপনারা। হুম সব জায়গায় একই জিনিস, একই এই জিনিস, র্যাগিং একটা। র্যাগিং, হ্যাঁ, মানে ইউ হ্যাভ টু ফিট দ্য কুকি কাটার মডেল। একদম। মানে তুমি, ইফ ইউ আর আ উমেন, ইউ হ্যাভ টু লুক লাইক আ উমেন। ইউ কান্ট ওয়্যার মেকআপ উইথ শর্ট হেয়ার। এই, মানে ইউ হ্যাভ টু হ্যাভ এটা মানে হেয়ার লাইক সমাজ দিস এন্ড ঠিক দেন করে ওয়্যার মেকআপ। দিচ্ছে, হ্যাঁ, এই তুমি বক্সেস গুলো। যাদবপুরে পড়তে যাচ্ছ তোমার এরম এরম, তুমি হুম গামছা পরতে পারবে হুম। না। ওই স্বপ্নদীপকে তো দেখছিলাম যে ঠিক। গামছা তুমি যাদবপুরে পড়ছো, তুমি গামছা পরতে পারো হুম না। হুম হুম। মানে এইগুলো আমরা সমাজ থেকে সব ঠিক সমাজ করে দিই। থেকে ঠিক করে দিই। একটা কথা বলো, আই নো ইউ আর নট আ সাইকোলজিস্ট, বাট তোমার কাজ, লাইক মাই ওয়ার্ক, ইনভলভস আ লট অফ হিউম্যান এঙ্গেজমেন্ট, রাইট? আমার এটা না অনেকবার মনে হয়েছে যে উই ক্রিয়েট রেপিস্ট। রেপিস্ট আর নট বর্ন। এটা দে আমি আর তোমায় নট। বললাম না, হ্যাঁ। যে ছোটবেলা থেকে হয়তো এমন কিছু হয়েছে তুমি জানোই না, সেই ছেলেটার সঙ্গে হয়তো এমন একটা সেক্সুয়াল অ্যাবিউজ কিছু হয়েছে, কেউ তো জানে না, বাবা মা তো কেউই জানে না, হুম এবং সেও কোনোদিন বলতে পারেনি, ভেতরে ভেতরে ওর মধ্যে ওই একটা তৈরি হয়েছে, হয়তো কোনো মহিলাই করেছেন, হুম হয়তো কোনো পুরুষ করেছেন, কিন্তু ওর ভেতরে যেই ট্রমাটা তৈরি হয়ে ভেতরে একটা ভয়ঙ্কর আক্রোশ, হুম। সেটা একটা মেয়ের ওপরেই গিয়ে আছড়ে পড়েছে হয়তো, রাইট। জানি না আমরা। হুম আরেকটাও হচ্ছে জানো তো, এই যে আনলিমিটেড ডেটা, হুম। এই যে সবার পর্নোগ্রাফি, হাতে ফোন।
এবার শোনো, তোমার কাছে এটা এলে তুমি প্রথমে হয়তো দেখো মেয়েদের নিয়ে কি হচ্ছে পৃথিবীতে, মানে ফেমিনিজম কোথায় যাচ্ছে, লিবারেল না র্যাডিক্যাল। হ্যাঁ আমি দেখি মেন্স রাইট নিয়ে কত এগুলো, কি কি হচ্ছে, হ্যাঁ পৃথিবী ভাবছে সব। কাজকর্ম কি হচ্ছে। যারা আমরা এরকম ধরো শিক্ষিত শিক্ষিত জনগণ, তারা হয়তো এই জায়গাটায় দেখি। ধরো অশিক্ষিত জনগণের হাতেও তো এটা আছে প্রচুর। অ্যাবসলিউটলি। আমি বলছি না শিক্ষিত মানুষের মধ্যে রেপের প্রবৃত্তি নেই, তারা হয়তো কন্ট্রোল করে অনেকটাই রাখেন, কিন্তু এই যে অশিক্ষিত জনগণের হাতে এটা পড়ার পরে কি হচ্ছে, এই যে সারাদিন সব দেখছেন, তার ভেতরে তো একটা হয়তো হচ্ছে। সারাক্ষণ চলতে থাকে। এর ফলে কি হয়, যেটা এটা কিন্তু আমার খুব ব্যক্তিগত মতামত, ট্রোলও হতে পারে, কিন্তু আমার এটা খুব বেশি মনে হয়। তার ফলে আর পুরুষ মানুষের জানবে না, একটা শাস্ত্রে কথা বলে প্রবৃত্তি এবং নিবৃত্তি, এই যে ভেতরে একটা অ্যারাউজ হচ্ছে না সারাক্ষণ, সেই জিনিসগুলো না তখন 8 থেকে 80 কিছু মনে থাকছে না, যা পাচ্ছেন হাতের কাছে সেখানে হয়তো আজকে অ্যাটাক করছে করছে। অ্যাটাক। এই যে আমরা সর্বনাশ একটা করেছি না, যে হাতে ডেটা দিয়ে যা খুশি তাই দেখার স্বাধীনতা করে দিয়েছি, তার ফলে আমার মনে হয় খুব ক্ষতিও করেছি আমরা। অনেক শিক্ষিত মানুষের যেমন অনেক দরজা খুলে গেছে ইনফরমেশনের, তেমনি বহু মানুষ যাদের কাছে শিক্ষা নেই। এমনিতে দেখো আমাদের ভারতীয়তে এত বড় জনসংখ্যা না, অশিক্ষা তার একটা বিরাট মানে প্রবলেম, এবং তাদের কিন্তু চিরকালই দুটোই এন্টারটেনমেন্ট ছিল, আইদার বলিউড অথবা সেক্স, এর বাইরে কোনো এন্টারটেনমেন্ট নেই তাদের। এখনো আই থিংক দ্যাটস লার্জলি দ্য ফর্মস অফ এন্টারটেইনমেন্ট। কাজেই যারা খুব সাধারণ জনগণ দিন আনি দিন খায়, তাদের দুটো এন্টারটেনমেন্ট, বলিউড আর সেক্স, এর বাইরে কিন্তু কিছু নেই তাদের। তো তার ফলে আমরা না খুব আমরা তাদের কাছে এমন একটা দরজা খুলে দিচ্ছি, আর আমাদের এই সমস্ত রিলস, এই মহিলারা সারাক্ষণ এরকম ছোট ছোট জামা কাপড় পরে সারাক্ষণ নাচানাচি করছেন, ওনারা জানেন আমরা এদের পাবো না, কিন্তু তার ফলে কি হয়, একটা ভেতরেও না আমার ধারণা একটা প্রতিশোধ স্পৃহাও তৈরি হতে থাকে, আমরা তো এদের পাবো না। এর ফলে কি হচ্ছে, যার ফলে যেখানে যা দেখছি তার উপরে গিয়ে অ্যাটাক, আমরা তো পাবো না, কাজে যা পাচ্ছি একটা হিংস্র মেন্টালিটি, হিংস্রতা তৈরি হচ্ছে অ্যানিমালিস্টিক ভেতরে। ইনস্টিংক্ট। দেখবে যে বাচ্চাকাল না, বাচ্চায় বাচ্চায় ঝামেলা হলে খুনও করে ফেলছে বাচ্চারা, কেন এই ব্যাপারগুলো না এই ভেতর থেকে আসছে, আমরা তো এগুলো দেখাচ্ছিও সারা। ইনফ্যাক্ট কালকে ভেরি ভেরি স্ট্রেঞ্জলি, মানে এইসব হবার এত আগে আমি, আমার বোন শরীর খারাপ, বাড়িতে ছিল, হামি দেখছিল, আমি কোনোদিন দেখিনি। তো হামির স্টোরিটা আমি দেখছি যে সাম স্মল লিটল বয়, আমি বললাম এই বাচ্চাটার এজ কত, বলছে 7 ইয়ার্স। 7 ইয়ার্সে তার মাথার মধ্যে এত পাকামি, এ কি? তুমি যদি ওকে রিয়েলিটি শো তোর কথাবার্তা শোনো না, তোমার অবাক লাগবে। আরেকটা কথা আমি তোমায় বলি, এই সিনেমাটাতে আমি বলি, এই যে বাচ্চাটা একটা বাচ্চা মেয়েকে কিস করলো, তো গার্জেন কল এসব হলো, আমি বলি উল্টোটা হলে হতো, মেয়েটা যদি আজকে ছেলেটাকে কিস করতো, হতো না কিন্তু। এবং এটা করে এই যে আলোড়ন তোমরা তুললে, এতেই তো বাচ্চা দুটোর মধ্যে একটা বোধ তোমরা জাগিয়ে দিলে যে এটা ঠিক না। কেন, দুটো নর্মাল বাচ্চা ছেলে মেয়ে, এটা দেখানোর দরকার ছিল না। কিসিং, দেয়ার ইজ নাথিং রং উইথ কিসিং। বাচ্চা 7 বছরের ছেলেটা 7 বছরের মেয়ে, এটা নিয়ে এটা দরকার ছিল না, একদম দরকার ছিল না। মানে I saw the film and মানে not as a film critic but as a guardian, as a woman myself, and I was like, 7-year-old kids, why would they think this, that kissing is wrong? একটা 7 বছরের বাচ্চা সবাইকে হাক করছে, কিস করছে, মানে why? এটা আমরা ইচ্ছে করে জাগিয়ে দিচ্ছি ভেতরে জিনিস। হ্যাঁ, মানে এই পাকামোগুলো তো আমরা ঢোকাচ্ছি যে ইটস রং, ইটস ব্যাড। আচ্ছা, আরেকটা কথা বলি, যে রিয়েলিটি শোতে যে সমস্ত পোশাক পরে এটুকু বাচ্চাদের নাচানো হয়, আর যেসব গানের সঙ্গে, এক্স্যাক্টলি ওদের মধ্যেই আমার মেয়েকে আমি শেখাচ্ছি ওরকম অঙ্গভঙ্গি করে নাচতে, অর্থাৎ ওই গানটা দেখাচ্ছি, ধরো এই যে পুষ্পা 2 তে যেই নাচটা আছে, এবার আমি একটা ছেলে আর মেয়েকে রিয়েলিটি শোতে, এবার আসবেই নাচটা, তুমি আসবে এসে গেছে, তুমি ভাবো আমরা রিলসই হচ্ছে, আমরা কি শেখাচ্ছি, তুমি ভাবো তো, আমার বাচ্চা ছেলেটাকে আর মেয়েটাকে তো অঙ্গভঙ্গিটা আমায় দেখাতে হচ্ছে, শেখাতে হচ্ছে, তো আমরা বুঝতে পারছি না কি আমাদের একমাত্র কাজ হচ্ছে টিআরপি, লাইমলাইট, আর যদি তার থেকে রোজগার কিছু, আমরা কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় নেমে গেছে না সমাজটা, যেন কোথায় নেমে গেছে। একজন পুরুষ একটা 24 পাতার সুইসাইড নোট লিখে গেছেন, saying that there is a genocide of men happening in this world. These are very very sort of important things. কথা বলি যে পুরুষ মানুষের কিন্তু এটা ভাবার কারণ নেই ইন্ডিয়াতে, হোল ওয়ার্ল্ডে সেখানে যে জিনিসটা খুব ম্যাটার করছে, ফাদার্স রাইট মুভমেন্ট, মানে যে বাচ্চাকে দেখতে পাচ্ছেন না, বাচ্চা আমার কাছে থাকে না, হোল ওয়ার্ল্ডে কিন্তু এটা নিয়ে খুব আলোড়ন, আর সারা পৃথিবীতে যে কোনো কারণেই হোক পুরুষের মেন্টাল ওয়েলনেস নিয়ে কিন্তু কথা শুরু হয়েছে, এটা খুব জরুরি, মেন্টাল ভীষণ ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট নভেম্বর যেটা পুরো সেলিব্রেট করা, ছেলেরা দাড়ি রাখেন, ইটস বিকজ অফ দিস। I'm going to come to my last question on male loneliness. দেখো, female loneliness is celebrated, viraha. Mirabai also একটা ascetic, but that viraha, pining for her Krishan, Devta, her companion, her,
কিন্তু মেল লোনলিনেসটা তুমি যদি দেখো, ইট ইজ অলওয়েজ শোন যে আইদার একটা ক্রিমিনাল একা একা বসে সে ষড়যন্ত্র করছে যে কাকে খুন করব, কাকে রেপ করব, কিংবা একটা বুড়ো একটা ওল্ড এজ হোমে, মানে সে একদম হতাশ, তার জীবনে বউ মারা গেছে, বাচ্চা দেখে না, তো ওকে। I recently lost my mother and I'm seeing my father go through this. Often he says that, I'm very lonely. I'm very lonely. আমি আমার বাবার ক্ষেত্রেও একই জিনিস তুমি দেখেছি, মা দেখেছো? আগে গেছেন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি দেখো, এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি যে মেয়েরা সংসারের কাজ বা বাচ্চা মানুষ করা বা নিজেদের সাজসজ্জা বা বাগান সাজানো, কুকারি, এগুলোর মধ্যে অনেকটা মেতে থাকে বলে তাদের একাকিত্বটা বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায় না। কিন্তু ছেলেরা স্পেশালি রিটায়ারমেন্টের পরও প্রচন্ড ডিপ্রেশন হয়। অ্যান্ড অলসো আই থিঙ্ক ইটস আ পারফরমেন্স। তুমি দেখো না, এবার দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সুইসাইডস আর বাই স্টুডেন্টস ইন আইআইটি, রাইট, যারা প্রিপারেশনে ফেল করে গেছে কিংবা দে কুডন্ট মেক দ্য কাট বা ওখানে কিছু হয়েছে। তো আমার মনে হয় যে why don't we celebrate male loneliness? এটাই তো বারবার বলতে চাইছি যে পুরুষ মানুষ আপনারা একাকে লোনার হন, লোনলি হওয়ার দরকার নেই। নিজেদের এই যে একা থাকাটাকে উদযাপন করতে শিখুন, সেলিব্রেট ইওর লোনলিনেস। এবং আপনি লোনলি এটা ভাববেন না, ভাবুন আমি লোনার এবং আমার বিয়ে হয়নি না, আমি বিয়ে করিনি। এটা মেয়েরা কিন্তু বলতে শিখছেন, আপনারা বলতেই পারছেন না যে বলুন আমি বিয়ে করিনি, দ্যাটস মাই চয়েস। আমি বিয়ে করিনি, আমি ভালোবাসি পাহাড়ে যেতে, আমি ভালোবাসি বাইক চড়তে, আমি ভালোবাসি রান্না করতে, আমি আর সবকিছুই বলুন, রান্না করা আপনার ভালো। পৃথিবীর সমস্ত শেফরাই তো পুরুষ, কি অসুবিধে? পৃথিবীর হেয়ার আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, সব বড় বড় লোকেরাই পুরুষ। কি প্রবলেম আপনাদের আমি বুঝতে পারছি না। আমি বারবার পুরুষ মানুষকে এটাই বলতে চাইছি যে ওমেনরা কিন্তু তাদের এই একা থাকাটা সেলিব্রেট করছেন, আপনারা এটা শিখুন। এটা শিখতে পারলে অর্ধেক কাজ হয়ে যাবে। ডু ইউ থিংক মেন ল্যাক কমিউনিটি? মানে মেয়েরা যেরকম আমি দেখি, তুমি দেখবে কফি শপ এসব মেয়েরা কিন্তু ইভেন এল্ডারলিরা চারজন, আমাদের একটা ছবি তুলে দেবেন প্লিজ, আমরা ফোন ইউজ। গ্যাং অফ গার্লস, গ্যাং অফ বয়েজ কটা আছে? সানসিল্ক বানিয়ে ফেললো গ্যাং অফ গার্লস, কটা বয়েজ আছে? এটা আমি পুরুষ মানুষকে শেখাতে পারছি না যে আপনারা এনজয় করুন নিজেরা, একা থাকা এনজয় করুন কি একসঙ্গে গিয়ে এনজয় করুন। পুরুষ মানুষ বিয়ের পরে, মেয়েরা কিন্তু বিয়ের পরেও আজকাল হচ্ছে যেটা ছেলে মেয়ে বড় হয়ে গেলে একসঙ্গে বেড়াতে যাচ্ছে। কজন পুরুষ মানুষ পারছে? বউ ছাড়া মানে বউ ছাড়া বউ যেতেও দেবে না, এরকম একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। এবং পুরুষ মানুষও নিজেরা এটা পারছেন না। কেন? আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। এত বড় বড় চাকরি করছে কিন্তু দে ক্যানট ফাইন্ড আ ওয়ে। আমি পুরুষ মানুষকে বারবার বলছি আপনারা না একা থাকাটা সেলিব্রেট করতে শিখুন। মানে লাইফ ইজ আ সেলিব্রেশন, এভরিডে ইজ ফেস্টিভ্যাল। লাইফটাকে সেলিব্রেট করুন, এটা পুরুষ মানুষকে কিছুতেই শেখানো যাচ্ছে না। ওনারা না ওই এক চক্করে ঘুরছেন। হতে পারে আপনার কেস হয়েছে, হতে পারে আপনার ডিভোর্স কেস চলছে, হতে পারে আপনাকে মেইনটেনেন্স দিতে হবে, তাতে কি আপনার জীবনটা থেমে যায় নাকি? জীবন থামে না। মেয়েরা দেখবেন ডিভোর্স কেসও চলে, অনেক অসুবিধা আছেন, তাও কিন্তু মেয়েরা জীবনটা চালিয়ে যাচ্ছেন। পুরুষ মানুষকে আমার কাছে যতজন আসেন আমি কিন্তু একটাই কথা বলি, আরে এতদিন যা করতে পারেননি সেগুলো করুন না। তোমার আর একটা পয়েন্ট, আমরা সময় শর্টেজ, বাট এটা ইটস ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ইটস ইন্টারেস্টিং হোয়াট ইউ সেড, যে পরকীয়া তো ছেলেরাও করে, সরি মেয়েরাও করে। বিকজ এখন দেখবে, মানে when I was on dating apps, আমি দেখতাম 90% of the guys are married, but they are on dating apps and they want to date single women, ঠিক আছে? and often আমরা দেখবে মেয়েরা যখন মেয়েরা আড্ডা মারি বসি বা আমাদের কমিউনিটিতে, we also beware of married men, মানে they are like predators, মানে বাড়িতে বিরিয়ানি পাচ্ছে না, বাইরে এসে গেছে খেতে, be careful. কিন্তু definitely when I talk to my male friends, they tell me that you look at the dating app, there are married women also. তাদের কে বর মার্চেন্ট নেভি, কে বলছে আমার বর আমার সময় দেয় না, কে বলছে আমার বরের সাথে অনেক বছর বাচ্চা হবার পর ফিজিক্যাল রিলেশনশিপ নেই। This is a fact, right? এবং আমার কথা পরকীয়া নিয়ে আমি বলার কেউ না, কারণ আমাদের রাষ্ট্র পরকীয়াকে আইন সিদ্ধ করেছে লিগালি, ইটস ফাইন, তো আমি বলার কেউ না। কিন্তু আমার কথা মানে পরকীয়া যে যাই করছেন নিজেদের মধ্যে রাখতে পারছেন, ফাইন। সেটার কারণে যদি আপনাকে কেস খেতে হয়, সেটার কারণে আপনার সংসার ভাঙতে বসে, তাহলে গন্ডগোল হয়ে যায়। আর এখানে এখনো কিন্তু পরকীয়াতে মেয়েরা খুব বেশি যে অভিযুক্ত হন এরকম নয়, পুরুষ মানুষের গন্ডগোল হয়ে যায়। আর পরকীয়ার প্রমাণ জোগাড় করা কিন্তু খুবই দুষ্কর। আপনি ভাবছেন বউয়ের পরকীয়ার প্রমাণ জোগাড় করে মেনটেনেন্স বন্ধ করবেন, এগুলো কিন্তু স্বপ্ন, খুবই গন্ডগোল হয় না। কাজে যাই ভাবছেন, মানে
পরকীয়া টরকীয়া, তার থেকে একা লাইফটা সেলিব্রেট করতে শিখুন। সেটা কিন্তু অনেক বড় জিনিস। যা ভালোবাসে সেটা করুন না, যা ভালো লাগে। আমার মতে এটা অনেক কিছু পৃথিবীতে আছে। মানে সবসময় লাইফটা না ওমেন সেন্ট্রিক হতে হবে বা মেন সেন্ট্রিক। আমি নারীদেরকেও বলবো, কে বললো এটা? নিজের সঙ্গে নিজের উদযাপনের থেকে বড় জিনিস আর কিচ্ছু হতে পারে না। একদম যা ভাল লাগে সেটা করি। আমি যেটা বিশ্বাস করব সেটা করব। আমার লাইফে একটা বিশ্বাস আছে তো যে আমি এটা ভালোবাসি, এটা করব, সেটা করি আমরা। তাই করতে গিয়ে চলার পথে কারোর সঙ্গে পরিচয় হলো, দেখা হলো, আলাপ হলো, সেটা যেন বার্ডেন না হয়ে দাঁড়ায়। আমি কিন্তু গলায় একটা ফাঁসি, মানে আপনাকে যদি বোঝা হয়ে একটা টেনে নিয়ে যেতে হয়, স্ত্রীর সঙ্গে সম্পর্কই হোক কি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা স্বামী, তাহলে সেটা কিন্তু খুব গন্ডগোলের। এটা করবেন না। আমার মতে একটা লাইফ জিন্দেগি না মিলে কিন্তু পারা। রাইট, রাইট, একদম বিউটিফুল ওয়ার্ডস। আমার মনে হয় টু ব্রিং দিস ওয়ান্ডারফুল পডকাস্ট টু আ ক্লোজ, আমি বারবার যেটা বলি যে কয়েকটা আড্ডা আমাদের খুব প্রয়োজনের আড্ডা। সেগুলো খালি রিল সেন্সেশন, কটা ভাইরাল হলোর আড্ডা নয়, সেগুলো প্রয়োজনের আড্ডা। সেগুলো সমাজ পাল্টানোর চিন্তাধারা, এগুলো নিয়ে আমাদের আরো অনেক 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 কথা বলতে হবে। প্রতিটা স্কুলে নন্দিনীদির যাওয়া দরকার, কলেজ, স্কুল, ফ্যামিলি কাউন্সিলিং, না কর্পোরেটস। অ্যাবসলিউটলি। আমি পশ নিয়ে এত মেয়েদের কাছ থেকে শুনেছি, আইসিসি কমিটির, বলছে দিদি অনেকদিন ধরে রিলেশন চলছে, ভেঙে গেল, কিছু হলো না, দিয়ে দিল। আর পশের একটা নিয়ম আছে 3 মাসের মধ্যে বলতে হয়, তো বলতে 9 মাস বাদে হঠাৎ একদিন এসে বলছে, তখন ভাল লাগছে না আর কি ব্যাপারটা। রাইট। আই থিঙ্ক the relationship between a man and a woman, I think it's one of the most relation, and I think it's the most beautiful yin and yang, Shiva Shakti, the Ardhanarishwar, যেটা আমরা সেলিব্রেট করি আমাদের কালচার, আমাদের মাইথোলজিতে। ওনারা অর্ধনারীশ্বর হলেন, বাকি অর্ধেক কিন্তু পৃথিবীতেই রয়ে গেছে, সেটাই নারী আর পুরুষই কিন্তু। অ্যাবসলিউটলি। এবং আমি একটাও বলবো যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে যতটা আমরা ফাইট করি, ততটাই আমাদের দরকার টু ফাইট ফর দ্য রাইটস and the voices unheard and unseen of men. সমাজে যেরকম নারীদের অধিকারের জন্য যুদ্ধ সারা পৃথিবীতে হচ্ছে এবং মাচ নিডেড, সেখানে পুরুষদের অধিকার, তাদের সম্মান, তাদের সেক্সুয়াল নিডস, তাদের সেক্সুয়াল প্রবলেমস, তাদের মেন্টাল হেলথ, এগুলো নিয়ে দরকার ইম্পর্টেন্ট ডিসকাশনস। স্কুল, কলেজ, কর্পোরেটস, তুমি যে বলছো যে কর্পোরেটে তুমি একটা পয়েন্ট করছিলে, রাইট রাইট রাইট, মানে চাকরির জায়গায় মেয়েরা এই দোষারোপটা লাগিয়ে দিচ্ছে ছেলের ওপর। ওকে, আর এখন তো দেখুন অফিস ওয়াইফ, অফিস হাজবেন্ড, এই কথাগুলো তো খুব কমন হয়ে গেছে। পিপল আর ফলিং ইন লাভ ইন অফিসেস। আগে অফিসে দেখবে পলিসি ছিল যে ইফ ইউ গেট ম্যারিড ইউ ক্যান্ট ওয়ার্ক ইন দ্য সেম অফিস। এখন আর এগুলো কেউ করে না, বিকজ there are so many employees who get married to each other. I think it's important to remember that we are not against each other. Yes. And I think এই আড্ডাটা সেটা প্রুফ করে। As I say, I'm a very proud feminist, but also a very reasonable feminist, and also a feminist who is very grateful to the wonderful men in her life. আপনারা আমার ক্রুকে দেখতে পারেন না, but it's practically just young men. And I'm very proud of them. I hope they grow up into great men who are, great comrades for the women in their lives. Let's remember that the fight for gender equality, the fight for equal rights, the fight for dignity of labor, dignity of work, equal pay, এগুলো কিন্তু আমাদের সবার যুদ্ধ। It's a worldwide fight for basic human rights. নন্দিনীদি, আপনি যদি ছেলের মাদের একটা মেসেজ দিতে পারেন। ছেলের মাদের না এটাই বলবো যে ছেলেদেরকে না একটুখানি শক্তপোক্ত করে তৈরি করুন। মানে আপনারা কি হচ্ছে আজকালকার বাবা মা ছেলেদেরকে না কোনো ঝড়ঝাপটা লাগতে দিচ্ছেন না। বাবু তুই পড়াশোনা কর, সব আমরা করে দিচ্ছি, এটা না। মানে আমাদেরকে আমাদের বাবা মারা যেরকম করে তৈরি করেছেন, আমরা কিন্তু সব ঝড়ঝাপটাটা সামলে নিতে পারি একাই। ছেলেদেরকে এবং মেয়েদের মাদেরকেও বলবো, ছেলে মেয়েকে না একটু শক্ত করে তৈরি করুন। যে কথায় কথায় আপনাদের, মানে আমার এখানে দেখি ছেলেরা আসছে না, বাবা মা চলে আসছে, বাবুর অফিস আছে, ও আরে মামলা হলে তো আপনার বাবুকেই গিয়ে আদালতে দাঁড়াতে হবে। তো ছেলে মেয়েকে একটু শক্তপোক্ত করে তৈরি করুন। আর ছেলের বাবা মাকে বলবো একটু প্রাইড নিয়ে ছেলেকে মানুষ করুন, যে আমি পুরুষ, আমি গর্বিত পুরুষ, মানে এরকম মাথা নিচু করে বাঁচার দরকার নেই। ঠিক ঠিক, অ্যাবসলিউটলি, আর একটু শক্তপোক্ত ছেলে। অ্যাবসলিউটলি। এবং আমি যেটা অনেক সময় বলি যে when I make a comment about rape or men, a rapist or any sexual violence that happens, why do I have to keep putting the disclaimer not all men? It's obvious not all men, right? Eta to we are talking about a crime, or we are talking about a সামাজিক একটা problem.
এটা কোনো মানে নট অল মেন। আর নন্দিনী দিও তুমি দেখবে, মানে আমি নন্দিনী বলেই ওনাকে সম্বোধন করি, বারবার উনি বলছেন আমি কিন্তু মেয়েদের হয়ে, why do we have to keep qualifying ourselves? সবসময় ভেবে নিচ্ছেন আমি সব মেয়েদের বলি, এটা হতে পারে কখনো, so কি don't এটা হয় না। assume, মানে even about the people on a podcast, Even don't আমি judge. একটা কথা সবসময় বলি যে আজকে আমি এখানে যে এসে দাঁড়িয়েছি, প্রচুর মেয়ের সাহস সমর্থন না থাকলে আসতে পারতাম Absolutely, না। absolutely. প্রচুর, এবং আমি তোমাদের মতন মেয়েদেরকে খুব রেসপেক্ট করি যারা নিজে এম্পাওয়ার্ড, রিয়েলি এম্পাওয়ার্ড ওমেন, তাদের জন্য আরো লড়াই করছি যাতে যে ফেক এম্পাওয়ার্ড ওমেনের জন্য তোমাদের লড়াইটা না মিথ্যে হয়ে যায়। Right. I think it's an important point, many important points on this show. But আপনাদের সঙ্গে একটা ছোট ঝগড়া আছে, আপনারা লাইক করছেন, দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমি জানি একটু 2 মিনিট এফর্ট লাগে ঘুম চোখে যখন স্ক্রোল করছেন, একটা সাবস্ক্রাইব বাটন। সো প্লিজ অন দ্যাট নোট সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করি সবসময় টু ব্রিং very intelligent and very important introspective conversations. বেল আইকন আছে, লাইক করে দিন, অ্যান্ড অফকোর্স শেয়ার। যত ভালো জিনিস লোকের সাথে শেয়ার করবেন, তাদের থেকে ভালো জিনিস নিয়ে শুনবেন, আমার মনে হয় মনের জানলাটা অনেক বেশি খুলবে এবং দ্য বিউটিফুল রেইনবো স্কাই উইল গ্রিট আস। অন দ্যাট নোট, আনটিল দ্য নেক্সট এপিসোড, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ নন্দিনী। থ্যাংক ইউ সো মাচ।